So as I told you, this is our officially lecture 16 and 17 because this আমি আজকে ক্লাসটা একটু এক্সটেন্ড করব, একটা এক্সট্রা ক্লাস এটার সাথে যাবে। So যেটা বলছিলাম যে in last class we get ideas about the cost of production, that means the overall costing behind the production process. So then we have find out how to calculate the costing, ম্যাম like স্লাইড তো আসেনি। slide share করিনি এখনো, like the total cost or average cost or average fixed cost, average variable cost. So কিভাবে আমরা এই ধরনের কস্টিং গুলো ক্যালকুলেশন করব সেগুলো নিয়ে হচ্ছে আমরা আইডিয়া পেয়েছিলাম। Then we get idea how to calculate them, profit কিভাবে ক্যালকুলেশন করা যায়, বা হচ্ছে কি ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেশন করা যায়, সরি প্রফিট কিভাবে ক্যালকুলেশন করা যায়, টোটাল রেভিনিউ কিভাবে ক্যালকুলেশন করা যায়, এই ধরনের আইডিয়াস গুলো কিন্তু আমরা জেনারেট করে ফেলেছি অলরেডি। আজকে যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখব যে আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের স্লাইডের শেষে একটা কোশ্চেন ছিল যে আওয়ার টোটাল কস্ট কার্ভ ইজ ইউ শেপ। আমরা দেখেছিলাম যে টোটাল কস্ট কার্ভ বা টোটাল অ্যাভারেজ কস্ট কার্ভ বা অ্যাভারেজ কার্ভ যেটাকে আমরা বলেছিলাম, সেটাকে যখন আমি ড্র করতে যাব আমরা এটাকে একটা ইউ শেপ কার্ভ হিসেবে ফাইন্ড আউট করব, ইউ টাইপের শেপ হবে। হ্যাঁ, সো ইউ শেপ কার্ভ হিসেবে এটাকে ফাইন্ড আউট করব। কেন এটা ইউ শেপ সেটা নিয়ে আমরা স্টাডি করব। আপনাদের সাথে কি আমি স্লাইডটা শেয়ার করেছি? আই থিংক করার কথা। স্লাইডটা কি শেয়ার করা আছে কস্ট অফ প্রোডাকশনের আপনাদের সাথে? না ম্যাম, করা হয়নি। শেয়ার করিনি? আচ্ছা ঠিক আছে, ওকে আজকে করে দেব। সো কস্ট অফ প্রোডাকশনে যে ওইটাকে কেন প্লে করে ফেললাম, সরি আমি এটা ওপেন করি। সো আমরা কস্ট অফ প্রোডাকশনে যে স্লাইডটা আমি যেটা মানে শেয়ার করছিলাম, মানে যেটা আমি মেক করেছিলাম, এই স্লাইডটা থেকে আমি কিছু পড়াচ্ছি। এটা অবশ্য আমি বলেছি যে এটা বই থেকেই কপি করা। তো বইয়ের জাস্ট সামারি যে পোর্শনটা আমরা পড়ছি সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে পড়েছিলাম। সো লাস্ট there is a broad question from this chapter, that is why the total average total cost curve or average curve is U-shaped. সো এটা নিয়ে আমরা আজকে শেষ করব। এটা পড়লেই হচ্ছে কি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেন উই গো টু দ্য চ্যাপ্টার 11 which is very easy chapter, very easy chapter, and its implication is যেটার ইমপ্লিকেশনটা আপনি খুব রিয়েল লাইফে খুব বেশি রিয়েলাইজ করতে পারবেন, এই জিনিসটা হবে। সো এটা আমরা দেখতে পাবো। তো আমরা চলে যাই। তো দেখেন আমরা, আচ্ছা সরি স্লাইড তো বন্ধ হয়ে গেল। আমরা যখন অ্যাভারেজ কস্ট কার্ভ গুলো পড়ে আসছিলাম ওখানে আমরা দেখেছিলাম যে আমাদের যদি ফিক্সড কস্ট কার্ভ, অ্যাভারেজ ফিক্সড কস্টটা দেখেছিলাম, যেটা অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভ যেটা আমরা দেখেছিলাম, দ্যাট ওয়াজ এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আপনারা লাস্ট ক্লাসে ম্যাথসও সলভ করেছেন, ওখানে দেখবেন যে যতই কস্টিং বাড়তে থাকে অ্যাভারেজ ফিক্সড কস্টটা কিন্তু ফল করতে থাকে। তো সেটাই যখন আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চেয়েছি আমরা দেখেছি যে ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আর একইভাবে যখন আগের দিনে তো ম্যাথস করেছেন ওখানে দেখবেন যে when you are trying to find out the shape of average variable cost, it's a increasing thing। দেখবেন যে যত কোয়ান্টিটি বাড়ছে আমার এভারেজ ফিক্সড কস্টও কিন্তু ওরকম ভাবে বাড়া শুরু করেছে। সো এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এভারেজ ফিক্সড কস্ট কার্ভ ইজ a downward sloping curve and average variable cost curve is a upward sloping curve. So as you know, that is to calculate the average total cost or average cost, the formula, আমরা ফর্মুলাটা কি জানতাম? The formula is total cost divided by quantity. But there are another formula to calculate the average total cost or average cost. That was, it's the sum of average fixed cost and average variable cost, যেটা আমরা দেখেছিলাম যে যদি আমরা average fixed cost এবং average variable cost को সাম করি সেক্ষেত্রে আসলে আমরা average cost-টাকে ক্যালকুলেশন করতে পারবো, এখানে কোনো সমস্যা নেই, কস্টটাকে ক্যালকুলেশন করতে পারবো। সো এটাই যদি হয় তার মানে হচ্ছে কি যখন আমি আমার এভারেজ কস্ট কার্ভের ফিগারটা ড্র করব, মানে ছবিটা কার্ভটা ড্র করব, সেটা কি হবে? এই দুটোর সাম হবে, যে এভারেজ ফিক্সড কস্ট কার্ভ যেরকম দেখতে হবে এন্ড এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ যেরকম দেখতে হবে, ওই দুইটাকে একত্রে করলে আমরা এভারেজ কস্ট কার্ভ পাবো। সো আমরা যেটা তাই যদি হয় তাহলে এখানে আমরা দেখলাম যে এভারেজ ফিক্সড কস্ট কার্ভটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ and average variable cost কার্ভটা হচ্ছে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ। সো দুটাকে অ্যাডজাস্ট করলে কি হচ্ছে, আমরা একটা ইউ শেপের কিছু একটা পাচ্ছি। সো সেইখানে আমার এভারেজ কস্ট কার্ভটা কিন্তু একটা এরকম ইউ শেপের কার্ভ হওয়া উচিত বা হতে পারে। তো এটাই হয় কিনা আমরা এখন সেটাই দেখবো।
সো এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এই স্লাইডটার লাস্টে আমরা হচ্ছে কি এটা নিয়ে আলোচনা করেছি, যেখানে বলেছে যে why the total cost average total cost curve or average cost curve is a ইউ শেপ। সো এই ছবিটাতে আমরা একটু দেখে নিই যে এখানে হচ্ছে অনেকগুলো কার্ভ দেওয়া আছে। এখানে যখন আপনারা এই কোশ্চেনটা আমি যদি দিই, এখানে মার্জিনাল কস্ট কার্ভটা না ড্র করে শুধু এএফসি, এভিসি এন্ড এটিসি টা ড্র করলেই হলো। সো দেখেন অ্যাজ ইউজুয়াল এটিসি যেটাকে আমরা দেখছি এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, এটা আপনাদের বই থেকে ছবিটা নেওয়া। এভিসি টাকে দেখতে পাচ্ছি এই যে দেখেন আপওয়ার্ড স্লোপিং, এই যে উপরের দিকে যাচ্ছে। এন্ড এটিসি যেটাকে বলছিলাম যে এভারেজ টোটাল কস্ট কার্ভ, যেটা শেপটা নিয়ে আমরা এখন চিন্তা করব, সেটাকে আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা ইউ শেপ। আমি এই স্পটলাইটটা দিয়ে ওটা দেখানোর চেষ্টা করছি। So actually there are two reasons behind it why the average total cost curve is U-shaped. The first one is we know it's the sum of average variable cost and average fixed cost. So average fixed cost actually goes down when the quantity is up, because the fixed sum is spread over a large unit of product. আচ্ছা, এই কথাটা অনেকে বুঝেন না। ধরেন এটা একটা যে সিম্পল ক্লাসরুম দিয়ে এক্সাম্পল দিই, ধরেন আপনাদের ক্লাসরুমটা হচ্ছে ফিক্সড কস্টের মতো, যে সাইজটা ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হয় না। এখন ক্লাসে যদি 10 জন স্টুডেন্ট থাকে, ওই 10 জন স্টুডেন্টের মধ্যে যদি ক্লাসে এরিয়াটা সমান ভাগে ভাগ করে দিয়ে যতটুকু হবে, এখন যদি ক্লাসে 20 জন হয় তাহলে নিশ্চয়ই পার স্টুডেন্ট এরিয়া কমে আসবে। 20 জনের জায়গায় যদি 40 জন হয়ে যায়, পার স্টুডেন্ট এরিয়া কমে আসবে। 40 জায়গায় যদি 50 হয় তাহলে আরো কমে আসবে। which means fixed cost তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কোয়ান্টিটি আমি যত বাড়াচ্ছি তাহলে কি এই সেম ভ্যালুটা অনেক বড় একটা অ্যামাউন্টের উপরে স্প্রেড হয়ে যাচ্ছে না? তার মানে এটা কি যত কোয়ান্টিটি বাড়াবো আমার অ্যামাউন্টটা হচ্ছে কি ছোট হতে থাকবে, যে পার ইউনিটে যতটুকু অ্যামাউন্ট আসার কথা সেটা ছোট হতে থাকবে। সো দ্যাটস ওয়াই ওভার দ্য ইউনিট over when the quantity increases the fixed cost is decline, because this fixed cost is getting spread over a large amount of unit. এটি কিন্তু এখানে বলেছে। Okay, then the second reason why then second reason টা বলছে যে average variable cost কারণ এটা আমার upward sloping। ছবি তো আমরা দেখছি upward sloping, আমরা ম্যাথস এর উপরে পেয়েছি যে ভ্যালুটা কোয়ান্টিটির সাথে বাড়ে। কেন বাড়ে? এটার একটা ইকোনমিক্স এ সেটা একটা রিজন বলেছে। রিজনটা হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট। আমি রিজনটা শর্টকাট একদম সহজে বলে দিই। সহজ রিজন হচ্ছে গিয়ে দেখেন, আমরা জানি কোয়ান্টিটি বাড়লে এভারেজ কস্ট বাড়ে, কোয়ান্টিটি কমলে এভারেজ কস্ট কমে, জিরো হলে তো এভারেজ কস্টই নাই। তাহলে যখন আমি পার ইউনিটের জন্য ক্যালকুলেশনে যাচ্ছি, তাহলে কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে কি এভারেজ কস্টের জন্য পার ইউনিটের কস্টিংও বাড়বে। আবার কোয়ান্টিটি কমলে এভারেজ কস্ট কার্ভের জন্য পার ইউনিটে কোয়ান্টিটি কমবে। দ্যাটস ইট। সো যেহেতু এভারেজ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে গিয়ে কোয়ান্টিটি বাড়লে বাড়ে, সরি ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কোয়ান্টিটি বাড়লে বাড়ে, আবার কোয়ান্টিটি কমলে কমে। সো তার এভারেজ ভ্যারিয়েবল কস্ট সেটাও কোয়ান্টিটি বাড়লে বাড়ে, কোয়ান্টিটি কমলে কমে যায়। সো ইটস দ্য আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এটাই এখানে বলেছে। সো এই দুটোকে সাম করলে দেখা যাচ্ছে যে প্রথমে ফিক্সড কস্টের অংশটা আনতে হয়, এভারেজ ফিক্সড কস্ট যেটা কিনা ডিক্লাইনিং একটা কার্ভ, একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, সেটার সাথে অ্যাডজাস্ট করে হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটাকে আমরা নিই, যেটা হচ্ছে কিনা একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ, উপরের দিকে যাচ্ছে এরকম কার্ভ। তো দুটোকে আমি অ্যাডজাস্ট করে একটা ইউ শেপ এভারেজ টোটাল কস্ট কার্ভ পেয়ে যাচ্ছি। বোঝাতে কি পারছি কিছুটা? আচ্ছা, আবার রিপিট করি, যে কোনো ফার্মের জন্য যখন আপনি এভারেজ কস্ট এই কার্ভটা ড্র করতে যাবেন, যে কোনো ফার্ম, আপনার নিজেরও ফার্ম যদি হোক না কেন, আপনি যখন লং রানে মানে একটা বড় সময়ের জন্য আপনার প্রোডাকশন অ্যানালাইসিস করে আপনি দিবেন, তখন দেখবেন যে এভারেজ টোটাল কস্ট কার্ভ ইজ এ ইউ শেপ। আপনি একটা ইউ শেপের একটা কার্ভ পাবেন। কারণটা কি? এটার জন্য দুইটা রিজন আছে। ফার্স্ট রিজনটা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, যেটাকে আমরা জানি যেটা একটা ফিক্সড কস্ট, এইটা যখন কোয়ান্টিটি বাড়ে তখন হচ্ছে গিয়ে এটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়ে যায়। ডাউনওয়ার্ড স্লোপিং কেন হয়? কারণ হচ্ছে গিয়ে একটা ফিক্সড অ্যামাউন্টের কস্ট, ফিক্সড কস্টের ক্ষেত্রে যেটা হয়, যেটা ফিক্সড অ্যামাউন্টের কস্ট যত আউটপুট বাড়ছে এভারেজ বের করার জন্য এটা একটা বড় ইউনিটের উপরে ভাগ হয়ে যাচ্ছে। তো সময়ের সাথে সাথে এই এভারেজ ফিক্সড কস্টটা কমতে থাকে। আচ্ছা, আর এভারেজ ভেরিয়েবল কস্টের জন্য যেটা হয় যে কোয়ান্টিটি বাড়লে এভারেজ ভেরিয়েবল কস্ট বাড়ে, কোয়ান্টিটি কমলে ভেরিয়েবল কস্ট কমে যায়। তাহলে যখন এভারেজটাও বের করতে যাচ্ছি একই সাথে, তাহলে কোয়ান্টিটি বাড়লে এভারেজটা বাড়বে, কোয়ান্টিটি কমলে এভারেজ ভেরিয়েবল কস্টটা কমবে। সো এইভাবে হচ্ছে কি আমার দেখা যাচ্ছে যে ওটা একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ হয়ে যাচ্ছে। সো দুইটাকে সাম করলে আমরা একটা এই যে এরকম ইউ শেপে
হচ্ছে গিয়ে অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভ পাচ্ছি। সো দ্যাটস ইট। এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে আজকে আমাদের নতুন যে টপিকটা আমরা শুরু করব সেখানে আমরা চলে যাব। আচ্ছা ইয়াস কামালউদ্দিন বলেন স্যার। ম্যাম আজকে কি পর পর দুইটা ক্লাস নেবেন, মানে এটা শেষ করে ব্রেক নেবেন? 5টার সময় ছেড়ে দিব, ও 5টার আচ্ছা সময় ছাড়বো, ঠিক আছে? এবং আজকে ম্যাম ব্রেকআউট রুম এএফসি টা তো কমে আছে। বুঝিনি ম্যাম এএফসি টা তো নিচের দিকে দেখা যাচ্ছে যে কার্ভে। এএফসি, হ্যাঁ এএফসি হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট। সো ওটা কি হচ্ছে, ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে যত কোয়ান্টিটি বাড়ছে আমার একটা ফিক্সড অ্যামাউন্টের ফিক্সড কস্ট ওটা হচ্ছে গিয়ে একটা বড় ইউনিটের উপর স্প্রেড হয়ে যাচ্ছে, এই জন্য ও যত কোয়ান্টিটি বাড়ে ও তত ছোট হতে থাকে, এই জন্য নিচের দিকে যাচ্ছে। কিন্তু এভিসি এটা আবার আপওয়ার্ড স্লোপিং, কারণ কোয়ান্টিটি বাড়লেও ভিসির ভ্যালুটা বাড়তে থাকে, এই জন্য ওটা একটা আপওয়ার্ড স্লোপিং। সো এই দুটাকে অ্যাডজাস্ট করি আসলে আমরা এভারেজ টোটাল কস্ট কার্ভটা পাচ্ছি, যেটা কিনা একটা ইউ শেপের কার্ভ হিসেবে আসছে। ওকে, সো আমরা আজকে আমাদের নেক্সট চ্যাপ্টারে চলে যাব। আমরা অলরেডি চ্যাপ্টার 13 কমপ্লিট করেছি। নেক্সট উইকে আমি একটা ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্টটা হবে হচ্ছে অফ ডেতে, মানে ধরেন নেক্সট স্যাটারডে বা সানডে, এই সানডে না, আপকামিং সানডে বা স্যাটারডেতে আমাদের ক্লাস টেস্ট হবে। সেই সময় তো সেটার জন্য প্রিপারেশন রাখেন। আমি আরো এই যে আজকে যে চ্যাপ্টারটা শেষ করবো এইটা, এবং চ্যাপ্টার 13 বলে আরেকটা চ্যাপ্টারের উপর আপনাদের আইডিয়া দিব। এই তিনটা চ্যাপ্টারের উপরে আমরা সেকেন্ড ক্লাস টেস্টটা দিব। ম্যাম সো আজকে যে আমরা এখন যে চ্যাপ্টারটা স্টার্ট করব, জি জি স্যার। ম্যাম হচ্ছে ওই যে যারা ফার্স্ট সিটিটা মিস করছিল আচ্ছা এটা নিয়ে তাদের পরে বলছিলেন কথা যে বলে, এখন নেবেন। ক্লাসের মোডে আছে, ক্লাসটা পড়াইতে থাকে, আমি নিব বলেছি। ওটা ওই ক্লাস টেস্টের সাথে ওই দিনে একই দিনে কোশ্চেন দিব। ওই ওদের একটু এটাই কষ্ট হবে যে একই দিনে দুইটা কোশ্চেন, মানে দুইটা ক্লাস জি আচ্ছা টেস্টের অ্যানসার করতে হবে, এবং টাইমিং ডিফারেন্ট থাকবে, দুটোর জন্য টাইমিং ডিফারেন্ট থাকবে, কিন্তু একই দিনে অ্যানসার হবে। ওকে, সো আজকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে দেন আমাদের নেক্সট চ্যাপ্টার, ওয়ান অফ মাই ফেভারিট চ্যাপ্টার, বিকজ মানে খুব মজা, এই চ্যাপ্টারের কন্টেন্ট গুলোই এত মজার যে পড়তে বা পড়াতে ভালো লাগে, এইটাই। সো দিস ইজ দ্য 11th চ্যাপ্টার। ওয়ালাইকুম আসসালাম। দিস ইজ দ্য 11th। ম্যাম একটু কথা ছিল। জি বলেন। ম্যাম ওই যে এটা হচ্ছে ম্যাম তাজুল ইসলাম ম্যাম, তাজুল ইসলাম ম্যাম। আমি আরো এক এলাকাতেই থাকি তো ম্যাম, আমাদের এলাকায় কারেন্ট নাই ম্যাম, তো আমি আরো একসাথে একটা ফোন দিয়ে ক্লাস করছিলাম। আমি সবুজ। আচ্ছা সবুজ এন্ড তাজুল, আপনারা তাহলে চ্যাট বক্সে দুজন ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আইডিটা দিয়ে দেন, তাহলেই হবে। ম্যাডাম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, মানে কারেন্ট ছিল না, একটা থেকে আইডি থেকে দিয়ে দেন, একটা থেকে আইটাতে আইডি দিয়ে দেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা দুটো আইডি আচ্ছা দিয়ে দেন। আচ্ছা। মঙ্গলবার আমার বাসায় কারেন্ট ছিল না, মানে ওই আপনি স্মার্ট মিটার লাগাইছে তো, কার্ড সিস্টেম মিটার, আচ্ছা সেই জন্য। ওকে, সো ওটা আমাকে যদি এরকম কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে বেটার হয় ক্লাস লিংকের নিচে আপনাদের যদি কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে বা কোনো এই যে জেনুইন রিজনের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ক্লাস লিংকের নিচে কমেন্ট করবেন, গুগল ক্লাসরুমে ক্লাস লিংকের নিচে কমেন্ট করে রাখবেন। সো আমাদের যেটা হচ্ছে যে আমরা চ্যাপ্টার 13 এ যাব, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট চ্যাপ্টার, বিকজ এই চ্যাপ্টারের টপিক গুলো খুব মজার। সো আমরা এই চ্যাপ্টারে আসলে পাবলিক গুডস এবং কমন রিসোর্স নিয়ে মেইনলি ফোকাস করব। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 11 ফ্রম ইউর রেফারেন্স বুক বাই গ্রেগরি ম্যানকিউ। এখানে আমরা প্রথমে কিছু গুডস সম্পর্কে আইডিয়া নিব। গুডস সম্পর্কে আইডিয়া নেওয়ার পর আমরা দেখব যে গুডস থেকে দুই ধরনের প্রবলেম অ্যারাইজ হয়। নাম্বার 1 ইজ ট্র্যাজেডি অফ কমন্স। এই ট্র্যাজেডি অফ কমন্স হয়তো অনেকেই শুনে থাকবেন, বা ইকোনমিস্টরা দেখবেন যে কিছু এলে এই কথাটা নিয়ে বলে ট্র্যাজেডি অফ কমন্স, এটা। সো এই জিনিসটা কি, এটা সম্পর্কে জানবো। দেন হচ্ছে গিয়ে আমরা পড়বো হচ্ছে গিয়ে ফ্রি রাইডার প্রবলেম। ফ্রি রাইডার প্রবলেমটা কি সেটা দিয়ে জানবো। সো এটার জন্য আমি একটা স্লাইড মেক করেছি, যে স্লাইডটা হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। allow me some time so that I can share this with you. সো আমরা হচ্ছে গিয়ে আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টার 11 এর জন্য আমি হচ্ছে বই থেকেও যেমন পড়াই তেমন হচ্ছে কি আমার স্লাইডটা থেকেও পড়াই। এই একই কথা, আমি স্লাইডটা জাস্ট আমার হেল্পের জন্য বানিয়েছি, এটাও সম্পূর্ণ বইয়ের রিসোর্স। বইয়ের রিসোর্সে আমি এখানে যে শর্টকাটে করে নিয়েছি, এই যে এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য টেবিল 1 ফ্রম চ্যাপ্টার 11, ওই বই থেকে নিয়েছি। ফ্রি রাইডার প্রবলেম ডেফিনেশন যা দেওয়া বই থেকে নিয়েছি।
এক্সাম্পল বই থেকে নেওয়া। ট্র্যাজেডি অফ কমন্স এই ছবিটা শুধুমাত্র আমি ইন্টারনেট থেকে নিয়েছি, বাকি সবকিছু হচ্ছে কি বই থেকে নয়। এবং এই চ্যাপ্টার শেষে কোশ্চেন গুলো দেওয়া আছে যে কি ধরনের কোশ্চেন হতে পারে এই চ্যাপ্টার থেকে। তো চলে যাই, আমরা গুডস বলতে কি বুঝি? ইকোনমিক আমরা কিন্তু নরমালি গুড বলতে কি বুঝি? ভালো। কিন্তু ইকোনমিক্স আমরা এখন গুডস বলতে কি জেনেছি? গুডস বলতে ম্যাম পণ্যকে বোঝাচ্ছে। প্রোডাক্ট, এখানে হ্যাঁ এই দেখেন পণ্য। এই জিনিসটা Goods হচ্ছে গিয়ে বলতে যেগুলো আমরা count করা বলছি যায় না। হ্যাঁ, যেটা হচ্ছে কি যেটা কনজিউম করা যায়, যেটা আমরা গুডস বলতে এতদিন জেনে আসতাম যে গুড মানে হচ্ছে ভালো, সেই ভালো জিনিসটা হচ্ছে ইকোনমিক্স এ এসে হয়ে গেল প্রোডাক্ট। সো আমি যখন ইকোনমিক্স এ যাচ্ছি, যেমন আমরা ডিমান্ড যখন পড়েছি বা সাপ্লাই পড়েছি, উই ফাইন্ড আউট দেয়ার আর two criteria. When we fulfill those two criteria or characteristics, then it's called demand or supply. So if we talk about goods, so it has two characteristics too. যখন এই দুটো characteristic থাকবে সেটার বেসিসে আমরা goods কে আসলে ক্লাসিফাইড করতে পারবো। So the characteristics are, first one is, আচ্ছা আমি আশা করবো একটু লিখবেন, বিকজ ওই যে বলেছে ব্রেকআউট রুম কিন্তু ক্রিয়েট হবে এবং সেখানে আপনার কাজ থাকবে, সো সেই জন্য কিছুটা হলেও লিখে রাখেন। So there are two characteristics of good. First one is excludability. Excludability যদি আমি এটা একটা অ্যাডজেক্টিভ, আমি এটা যদি নাউন নিই, নাউনটা হচ্ছে এরকম exclude, and the meaning of exclude is like of making offload someone or remove someone from some sort of task. That thing is called exclude. হ্যাঁ, সো আমি কাউকে যখনই সরিয়ে দিচ্ছি, কাউকে কোনো কাজ থেকে অফলোড করেছি, এই সিচুয়েশন গুলোকে আমরা এক্সক্লুড করা বলি। সো একটা গুডস এর তাহলে এক্সক্লুড করাটা কি বোঝাচ্ছে? এখানে এক্সক্লুডিবিলিটি বলতে বোঝাচ্ছে যে when someone has the right to prevent another person to using that product, that's called excludability. অর্থাৎ আমার বা আপনার এমন একটা ক্ষমতা থাকবে বা এমন একটা অধিকার থাকবে যে অধিকার বলে আপনি চাইলেই অন্য কাউকে সেই গুডসটা কনজিউম করতে দিবেন না বা তাকে হচ্ছে গিয়ে সেখান থেকে কনজাম্পশন থেকে অফ করে দিতে পারবেন, সেই সিচুয়েশনটাকে আমি বলবো হচ্ছে গিয়ে এক্সক্লুডিবিলিটি। ফর এক্সাম্পল আমি ধরলাম যে সাকিব খুব সুন্দর একটা টি শার্ট পরে আছেন ওনার ছবিতে, তো ওই টি শার্টটা ওনার কাছ থেকে ধরেন আশিক বলে, দোস্ত তোর টি শার্টটা খুব পছন্দ হয়েছে, আমাকে একটু দে। আশিক বলে আমি দিব না, কারণ কি? বিকজ হি হ্যাজ দ্য এক্সক্লুডিবিলিটি পাওয়ার। হাউ? বিকজ ওটা সাকিবের টি শার্ট, সাকিব কেন দিবে? সিম্পল থিং, সাকিব চাইলেই বা আশিককে বলতে হবে যে না এটা আমার টি শার্ট, আমি তোমাকে এটা ইউজ করতে দিব না, এই ক্ষমতাটা আছে। এবার আসি, আশিক হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন কি সাকিব যায় বলবে এই আশিক তুই রাস্তা দিয়ে হাঁটতে পারবি না, এটা আমার রাস্তা? না, কারণ ওইখানে আবার ওনার কিন্তু ওই রাইটটা নাই, কারণ ওই রাস্তাটা উপরে কিন্তু তার এই যে এক্সক্লুডিবিলিটি, যেটা আমি বলছি যে টু প্রিভেন্ট সামওয়ান আর এক্সক্লুড সামওয়ান টু কনজিউম দ্যাট, এটা একটা রোড, একটা হাইওয়ে, এখানে কিন্তু আবার সাকিবের সেই অধিকারটা নাই। এবার আসি সেকেন্ড প্রপার্টিটা কি বলছে, রাইভাল ইন কনজাম্পশন বা রাইভালি ইন কনজাম্পশন। সো রাইভাল ইন কনজাম্পশন, রাইভাল বলতে আমরা কি বুঝি? প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ইকোনমিক্সে এটা বোঝাচ্ছে, ইকোনমিক্সে বোঝাচ্ছে যে রাইভাল ইন কনজাম্পশন again it's a property of a good, which means someone consumption will diminish or availability or reduce the availability of the product to other person, which means রাইভাল ইন কনজাম্পশন বলতে বোঝাচ্ছে যে ধরেন আপনি একটা প্রোডাক্ট কনজিউম করছেন, যদি এটা রাইভাল ইন কনজাম্পশন থাকে, এর মানে হচ্ছে গিয়ে অন্য কেউ যদি প্রোডাক্টটা কনজিউম করে সেক্ষেত্রে the availability of the product, মানে প্রোডাক্টটা সহজলভ্যতা আপনার জন্য কমে যেতে পারে, বা ও কনজিউম করলে আপনার প্রোডাক্টটা আপনি কম কনজিউম করতে পারবেন, অথবা প্রোডাক্টটা কনজিউম করে যে স্যাটিসফ্যাকশন আপনি পাচ্ছেন সেটা কমে আসবে। এই সিচুয়েশন গুলোকে আমি বলবো হচ্ছে কি রাইভালি ইন কনজাম্পশন। ফর এক্সাম্পল একই জিনিস, ওই যে সাকিবের কথা বললাম যে ওর যে একটা খুব সুন্দর শার্ট আছে, ওইটা আশিক চাইলো, বললো যে দে আমি একটু পরবো, কারণ সে কেন দিল না? বিকজ ইটস রাইভাল ইন কনজাম্পশন টু। সাকিব মনে করছে যে আশিক যদি টি শার্টটা পরে তাহলে হচ্ছে কি টি শার্টের যে ইউটিলিটি তার কাছে ছিল, মানে এই টি শার্টটা পরে সে যতটুকু স্যাটিসফাইড হতো সেই স্যাটিসফ্যাকশনটা কমে আসবে। ও যত সাকিব যত আশিক যত পরবে সাকিবের কাছে ওই টি শার্টটা পরার ইউটিলিটি ততটা কমে আসবে, এই জন্য সে শেয়ার করতে চায় না, এই জন্য সে শেয়ার করে নাই। সো ইটস রাইভাল ইন কনজাম্পশন। একইভাবে ধরেন অভিজিৎ লাঞ্চ তো করে আসছে, অবশ্যই 3টা বেজে গেছিল, তো ধরেন এখন অভিজিৎ লাঞ্চ করছিল,
এখন মাহিম যে বললো যে দোস্ত আমার অনেক ক্ষুধা লাগছে, তোর লাঞ্চটা আমাকে দে, অভিজিৎ বললো না দিব না, কারণ কি, প্রথম কথা সেটা এক্সক্লুডেবল, বিকজ অভিজিতের ওটা ফুড, মানে নিজের খাবার। তো ও ওর সে ক্ষমতাই আছে যে মাহিমকে বলা যে না আমি তো তোমাকে দিব না। আবার দেখেন কেন দিবে না, বিকজ ইটস রাইভাল ইন কনজাম্পশন, বিকজ যদি সে দেয় তাহলে হচ্ছে কি ওই প্রোডাক্টটা যে সহজলভ্যতা, মানে ধরেন মাহিমকে দাও, মানে কি মাহিম তো পুরোটা খেয়ে ফেলবে, তাহলে কি অভিজিৎ আর খেতে পারবে? তাহলে কি কনজাম্পশন রিডিউস হয়ে যাবে না, বা কনজাম্পশনের যে অ্যাভেলেবিলিটি সেটা কমে আসবে না, এই কারণে দিবে না। So according to these two characteristics, goods are four types. Goods are four types. আমি সাজেস্ট করব এই ছবিটা ড্র করতে। So according to this characteristics, goods are four types. So in horizontal line, we show the property that is the rival, and it has two options, yes and no. And in vertical line, we show the property excludability. It has two option, yes or no. And আপনারা তো যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আপনারা এই ধরনের টেবিল তো ভালোভাবেই বুঝেন। সো সাপোজ আমি ফার্স্ট বক্সে যদি দেই, বক্সটা এই যে রাইভাল থেকে ইয়েস অপশন থেকে আসছে, আবার এক্সক্লুডেবল ইয়েস অপশন, তার মানে হচ্ছে এই বক্সের প্রপার্টি হবে ইয়েস রাইভাল এন্ড এক্সক্লুডেবল। বাট আমি যদি ফোর্থ বক্সটাতে যাই, এটা আমরা দেখতে পাচ্ছি রাইভালের ক্ষেত্রে নো থেকে আসছে, আবার এক্সক্লুডেবল এর ক্ষেত্রে নো থেকে আসছে। সো ইটস নন রাইভাল নন এক্সক্লুডেবল, সেই অপশন থেকে কিন্তু আসলো। সো বুক চলে যাই তাহলে। So in first box, it shows that in this box the goods are private goods. And if we try to find out the reason behind it, we have find out that it comes from the yes portion of rival area, and in vertical line it shows that it comes from the yes portion for excludability, which means public goods are those kind of goods which are rival in consumption and excludable. দেখা যাচ্ছে যেরকম খুব কমন কোশ্চেন হয় যে ডেফিনেশন জিজ্ঞাসা করি, গুডস এটা কি ওটা কি, প্রাইভেট গুড কি পাবলিক গুড কি, তখন এইভাবেই বলতে হবে। সো আবারও বলছি, প্রাইভেট গুডস আর দোজ কাইন্ড অফ গুডস হুইচ আর রাইভাল ইন কনজাম্পশন এন্ড এক্সক্লুডেবল। সো এই প্রাইভেট গুড বলতে আমি এমনই কিছু গুডকে বলছি যারা কিনা রাইভাল ইন কনজাম্পশন, মানে অন্য কনজাম্পশন আপনার কনজাম্পশন কমিয়ে দিবে, বা অন্য কনজাম্পশন আপনার অ্যাভেলেবিলিটি ফর দ্য প্রোডাক্ট কমিয়ে দিবে, সেটাকে আমি বলবো হচ্ছে কি রাইভাল ইন কনজাম্পশন। আর এক্সক্লুডেবল মানে আপনি চাইলেই কাউকে ওই প্রোডাক্টটা কনজিউম করার থেকে এক্সক্লুড করে ফেলতে পারবেন, যে না আপনি তাকে এটা ইউজ করতে দিবেন না। সো এক্সাম্পল হিসেবে আসি, ওই যে দেখেন সাকিবের ক্লোথের কথা যে বলছিলাম, যে সাকিব তার ক্লোথটা আশিককে দিচ্ছে না, বিকজ ইটস rival in consumption and also it's excludable, that's why it's a private good. Or লাইক এই যে আমি একটু আগে অভিজিতের ফুডের কথা বললাম, সো অভিজিৎ সাপোজ আইসক্রিম খাচ্ছিল, সেটা সে শেয়ার করবে না, বিকজ ইটস রাইভাল ইন কনজাম্পশন, বিকজ মাহিম ওই আইসক্রিমটা খেলে তার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কমে যাবে এবং এটা এক্সক্লুডেবল, বিকজ যেহেতু অভিজিৎ এটা কিনেছে, সো তার পূর্ণ হক আছে এই প্রোডাক্টটা প্রপারলি নিজে কনজিউম করা। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়েছে, দেখেন এটা বইয়ের, যেহেতু আমি বইয়ের এক্সাম্পলটাই বোঝাচ্ছি, কনজাস্টেড টোল রোড। কনজাস্টেড বলতে বোঝাচ্ছি ইটস এ very populated road, or lots of vehicles are there, that kind, মানে জ্যাম আছে, মেইন কথা এটাই। সেই ধরনের রোডটাকে আমরা বলছি congested toll road. So congested toll road are example of private good, because congested, which means it's rival in consumption. আগে গেলে আপনি আগে রোড ইউজ করতে পারবেন, পরে গেলে রোড ইউজ করতে পারবেন না, এবং আগে যাওয়ার কারণে আপনার কারণে অন্য অনেকে এই রোডটা প্রপারলি ইউজ করতে পারে না, দ্যাটস ইটস এ কনজাস্টেড প্লেস। আচ্ছা, টোল রোড, টোল মানে হচ্ছে গিয়ে যে পে করবে সেই রোডটাতে এন্ট্রি নিতে পারবে, যে পে করবে না সেই রোডটাতে এন্ট্রি নিতে পারবে না। সো এখানে আমি এক্সক্লুড করে ফেলছি না কিছু মানুষকে, কিভাবে এক্সক্লুড করছি, যে টোল দিয়ে, যে টোল দিলে তুমি রাস্তায় আসতে পারবে, টোল না দিলে তুমি রাস্তায় আসতে পারবে, এইভাবে আমি এক্সক্লুড করে দিচ্ছি। So that's a congested toll road are example of private good. আচ্ছা, কামিল হ্যান্ড রেজ করেছিলেন, বলেন স্যার। ম্যাম সেকেন্ড সিডিটা নেক্সট উইকে নেবেন? আমি ক্লাসে পড়াচ্ছিলাম, ক্লাস শেষে আমি কিছুক্ষণ কথা বলি, তখন এই ধরনের কোশ্চেন গুলোর অ্যান্সার দিই। হ্যাঁ, নেক্সট উইকে নিব, ঠিক আছে। কি টাইপ ম্যাম ওইটা বলে দিলে আর বলা লাগতো না। এই যে আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটার উপরে নিব, আগের দিন যে চ্যাপ্টারটা কমপ্লিট করেছে সেটার উপর নিব, নেক্সট আরো একটা চ্যাপ্টার কমপ্লিট করবো, এই তিনটা চ্যাপ্টার উপর নিব। কোশ্চেন আগের মতো হবে, শর্ট কোশ্চেন দিব, এবার সব ছোট ছোট কোশ্চেন থাকবে। ওকে ম্যাম।
ধরেন 15টা ছোট ছোট কোশ্চেন থাকবে, সেটার উপর অ্যান্সার, বা ধরেন 7টা ছোট ছোট প্রশ্ন থাকবে, সেটার উপরে অ্যান্সার করবেন, সেটার উপর মার্কস পাবেন, এরকম। এবারে এসে যাই হচ্ছে গিয়ে সেকেন্ড বক্স যেটাতে আমরা গেলাম, which is ন্যাচারাল মনোপলিস। আমি কিন্তু এক্সপেক্ট করছি যে আপনারা এই টেবিলটা ড্র করছেন বা করে ফেলেছেন অলরেডি। সো ন্যাচারাল মনোপলিস এটাকে আমরা দেখতে পাচ্ছি কি যে ইট কামস ফ্রম দ্য, ফর রাইভাল ইট কামস ফ্রম দ্য এরিয়া which is no, এই যে দেখেন আমি এই জন্য স্পটলাইট দিয়ে দেখাচ্ছি, and for excludable it comes from the area yes, which means natural monopolies are those kind of goods who are non-rival, আবার বলছি non-rival but excludable। আচ্ছা, I have a question, আমি যাকে বলবো সে অ্যান্সার দিবেন। নাফিস বলেন, আমরা তো মনোপলি মার্কেট সম্পর্কে জেনে আসছি, মনোপলি মার্কেটটা কি? মনোপলি মার্কেটে একটা বিক্রেতা থাকবে আর এই তো, সেল আচ্ছা থ্যাংক ইউ, থাকবে না। মেইন পয়েন্টটাই পেয়ে গিয়েছি। মনোপলি মার্কেট আমরা কি পড়েছিলাম যে ইটস এ ওয়ান সেলার মার্কেট, একজন থাকবে যে কিনা সম্পূর্ণ মার্কেটটা দখল করে রাখবে, মানে কন্ট্রোল করবে। সো ন্যাচারাল মনোপলিস বলতে এটাই বোঝাচ্ছে যে এখানে ন্যাচারালি এই ধরনের একটা মার্কেট ক্রিয়েট করবে যে ইউ হ্যাভ নো অপশন উইদাউট দিস প্রোডাক্ট। সো এই জন্য এটার নাম হচ্ছে ন্যাচারাল মনোপলিস। সো তাহলে দেখিনি ন্যাচারাল মনোপলিসে কি ধরনের প্রোডাক্ট থাকে, like the cable channel, cable TV line, actually your local cable TV line or internet connection, your local internet connection, those are example of natural monopolies. How? দেখেন, ধরেন আমরা সবাই একই এরিয়াতে থাকি, এখন আমি পে করলে আমার বাসায় ইন্টারনেট কানেকশন আসবে, পে না করলে আমার বাসায় ইন্টারনেট কানেকশন আসবে না, তাহলে এখান থেকে আমাকে এক্সক্লুড করা হলো বা আপনাদেরকে এক্সক্লুড করা হলো। এবার আসি নন রাইভাল ইন কনজাম্পশন, মানে অন্যরা কনজিউম করলেও আমার অ্যাভেলেবিলিটি ফর দ্য প্রোডাক্ট আর আমার কনজাম্পশন ফর দ্য প্রোডাক্ট কমবে না। সেটা কিভাবে হলো দেখেন, যদি হচ্ছে গিয়ে কিভাবে বলছে, ধরেন হচ্ছে গিয়ে যদি আপনারা সবাই ইন্টারনেট ইউজ করেন, তারপরেও কি কারোর বাসায় ইন্টারনেটের স্পিড কমে যাবে? না, ইন্টারনেটের স্পিড যা আসলে তাই থাকবে, এখন আপনার ইচ্ছা আপনি কতটুকু ইউজ করবেন। একইভাবে লোকাল টিভি যে কেবল লাইন আমরা যেটা নিই, কেবল লাইন আমি পে করলে কেবল লাইন পাবো, পে না করলে কেবল লাইন পাবো না। এমন কি কেউ আছেন পে না করে কেবল লাইন পান? পে করলে আমরা প্রপার কেবল লাইন পাচ্ছি। এবার আসি, কেবল লাইন এমন না যে হচ্ছে গিয়ে অন্য কেউ ইউজ করলে আমার বাসায় দুটো চ্যানেল কম আসবে বা অন্য কেউ ইউজ না করলে আমার বাসায় দুটো চ্যানেল বেশি আসবে, এরকম কোনো কিছু না। যা চ্যানেল আছে এটা নন রাইভাল ইন কনজাম্পশন, আমি আমার মতো করে দেখতে পারবো, ওটা অন্য কারোর ইউজেস এর সাথে আমার এই ইউসেজটা কোনোভাবে ডিপেন্ড করছে না। সো দিস আর এক্সাম্পল অফ ন্যাচারাল monopolies. Say for example, uncongested toll road are example of natural monopolies. Uncongested, which means it's not very much crowded, so that it's non-rival in consumption. But toll road, that means you have to pay to enter that road. So without paying, you can't enter. So it's excludable. Am I clear to you? আমি টেবিলটা আমার কাছে ক্লিয়ার না আর কি, মানে প্রথম যে ইয়াটা আছে কলামের প্রথম যে ইয়াটা বক্সটা, হ্যাঁ প্রাইভেট গুডসে, ওইটা কি রাইভাল এক্সক্লুডেবল দুইটারই? হ্যাঁ, দুইটাই ইয়েস। আমরা এটা বের করব হচ্ছে গিয়ে, আমি একটু বুঝিয়ে দিই, এটা সহজ হবে, বাকিদেরও বুঝতে সহজ হবে। যে বক্সটাই নিব না কেন, সেই বক্স দিয়ে একবার হরাইজন্টাল লাইন বরাবর যাব, একবার ভার্টিক্যাল লাইন বরাবর যাব। সো আমি এটা যেমন হরাইজন্টালি যখন যাচ্ছে আমি পেলাম হচ্ছে ইয়েস, কার ইয়েস? রাইভালের ইয়েস। আবার ভার্টিক্যাল বরাবর যখন গেলাম এক্সক্লুডেবল এর ইয়েস পেলাম, কার জন্য পেলাম? এক্সক্লুডেবল এর জন্য। তার মানে এই বক্সে যে প্রোডাক্ট গুলো আছে দুইটা ইয়েস ইয়েস, মানে এটা রাইভাল ইন কনজাম্পশন আবার এক্সক্লুডেবল। আবার দেখেন আমি এখন এই যে কমন রিসোর্সে আসছি, এটা যদি আমি ভার্টিক্যালি যাচ্ছি আমি দেখতে পেলাম ইয়েস, ঠিক আছে, এই যে ইয়েস এরিয়া থেকে আসে, কার ইয়েস? রাইভাল। এন্ড যখন আমি হরিজন্টালি যাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি নো, কার নো? এক্সক্লুডেবল। তার মানে কমন রিসোর্সে যে প্রোডাক্ট গুলো থাকবে দে আর রাইভাল ইন কনজাম্পশন বাট নন এক্সক্লুডেবল। এবার বুঝতে পারছেন, মানে যেই বক্সটাই নিই না কেন একবার ভার্টিক্যালি যে দেবো কোন ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, হরিজন্টালি যে দেবো সেই ওয়াইজ এই প্রোডাক্টটা ডিফাইন হবে। বুঝতে পারছি না। ওকে, সো ফর কমন রিসোর্সেস এক্সপ্লেইন তো করেই ম্যাম ফেললাম। রাইভাল আর এক্সক্লুডেবলটা একটু, হ্যাঁ বুঝি নাই ম্যাম এই রাইভাল আর এক্সক্লুডেবল এটা একটু বোঝা দেন তো। আমি তো বারবারই এই কথাটা বলছি যে হোয়াট ইজ রাইভাল ইন কনজাম্পশন, হোয়াট ইজ এক্সক্লুড, একটু শুনেন আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। সো ফর কমন রিসোর্সেস আমরা আবার দেখতে পাচ্ছি ইয়েস ইট কাম ফ্রম দ্য এরিয়া ইয়েস অফ রাইভাল
and it come from the area no for excludable. So rival means when others consumption will reduce your availability for the product or consumption for the product. অন্যর consumption আপনার প্রোডাক্টের availability কমাই দিবে অথবা প্রোডাক্টের কনজাম্পশনটা কমাই দিবে, তখন হচ্ছে কি আমরা সেটাকে বলি rival in consumption. আর excludable বলতে বোঝাই হচ্ছে কি when you have the property or ability to exclude someone to use that product, আপনি কাউকে চাইলেই সরাই ফেলতে পারবেন, সেটাকে আমরা বলছি হচ্ছে কি excludability. So for common resources, it's a rival, it's non-excludable but rival in consumption product. কিভাবে? আচ্ছা, এটা একটা এক্সাম্পল হিসেবে যাই, ধরেন আমরা সবাই খুব ফিশিং করতে ইচ্ছা করছে, তো সবাই আমরা কি করলাম, চিন্তা করলাম আমরা সবাই বুড়িগঙ্গাতে মাছ ধরতে যাবো। হ্যাঁ, এখন বললাম যে সবাই সবার এই জন্য ইয়ে নিয়ে আসেন, একটা করে ছোট ফিশিং বোট নিয়ে আসেন, আমি এটা সবাইকে বলে দিলাম। দেখা গেল ইয়াসিন একটা বিশাল জাহাজ নিয়ে চলে আসলো যে সে ওইটা নিয়ে ফিশিং করবে। কামিল হচ্ছে আরো বিশাল নৌবাহিনী জাহাজ নিয়ে পারলে চলে আসলো, ঠিক আছে। নাফিজ একটা ছোট্ট ফিশিং বোট কোনো মতে জ্বালাইতে জ্বালাইতে আসছে। তাহলে এখন দেখেন ইয়াসিন যেহেতু বিশাল একটা ফিশিং বোট নিয়ে আসে, সে বেশি বেশি মাছ ক্যাচ করতে পারবে। তারপরে বোটটা সাইজ যেহেতু কামিলের, সে যেটা হবে যে সে হচ্ছে কি বাকি মাছগুলো যেগুলো ছিল সে তার মতো করে ক্যাচ করবে। নাফিজ নিয়ে সেটা ছোট্ট পালতোলা নৌকা, তাহলে সে কতটুকু ফিশ ক্যাচ করতে পারবে, তো সে সবচেয়ে কম ফিশ ক্যাচ করতে পারবে। তো আসলে ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা হলো এটা যে এটা হচ্ছে ফিশ ইন দা ওশান আর ফিশ ইন দা রিভার দে আর রাইভাল ইন কনজাম্পশন। যে আগে যাবে সে আগে মাছ পাবে, যে পরে যাবে সে পরে মাছ পাবে না, স্বাভাবিক। বাট নন এক্সক্লুডেবল। দেখেন আপনার আমার কি ক্ষমতা আছে নাফিসকে বলাই নাফিস তুমি যাও না মাছ ধরতে, বা বঙ্গোপসাগরে যেতে পারবে না মাছ ধরতে, বা আমি কি কাবিলকে বলতে আপনি এত বড় বোট নিয়ে আসতে পারবেন না ফিশিং করতে? না, বিকজ ইটস নন এক্সক্লুডেবল, এটা আপনি বলার অধিকার রাখেন না। একইভাবে এনভায়রনমেন্ট, এই যে দেখেন তো এনভায়রনমেন্ট কি নন এক্সক্লুডেবল না? এনভায়রনমেন্ট আমাদের আশেপাশে যা আছে পুরোটাই এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে আমিও থাকতে পারবো, আপনিও থাকতে পারবেন, কেউ কাউকে বলতে পারবে না যে ম্যাডাম আপনি কিন্তু এই এনভায়রনমেন্টে এন্ট্রি নিতে পারবেন না, এরকমও হবে না। আবার হচ্ছে গিয়ে কেউ এন্ট্রি নিলেও আমি তাকে না করতে পারবো না। কিন্তু দেখেন যেটা রাইভাল ইন কনজাম্পশন না, রাইভাল ইন কনজাম্পশন ইন দ্যাট সেন্স যে আপনি এনভায়রনমেন্টে আগে মানে এনভায়রনমেন্টে পিওর বাতাস আগে যদি কনজিউম করতে পারেন ভালো, না করতে পারলে না। আবার যদি পরে কনজিউম করেন সেখানেও কোনো সমস্যা নাই, পলিউশন করেন সেখানে পলিউশন করলেও আমার কিছু বলার নেই। সো এইগুলোকে আমরা সাধারণত কমন রিসোর্সেস বলি, বাট a problem arises from the common resources. It's called tragedy of commons. So এই tragedy of commons টা কি? Tragedy of commons টা হচ্ছে যেহেতু common resources হচ্ছে non excludable, তো আমি চাইলে কাউকে এই রিসোর্সটা থেকে এক্সক্লুড করতে পারি না। যেমন এনভায়রনমেন্ট আমি কাউকে এক্সক্লুড করতে পারি না, বাট এনভায়রনমেন্টে যদি কোনো পলিউশন হয় বা কোনো ডিফিকাল্টিস দেখা যায়, এটা কি আমাদের সবার জন্য প্রবলেম হয় না? দেখা যাচ্ছে যে যে পলিউশনটা হচ্ছে এটা হয়তো আমি করছি না, অন্য কেউ করছে, কিন্তু এটার জন্য কি আমরা সবাই হচ্ছে কি এফেক্টেড হচ্ছি না? বিকজ ইটস রাইভাল ইন কনজাম্পশন। সো এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে কি ট্র্যাজেডি অফ কমন্স। সে ফর এক্সাম্পল বুড়িগঙ্গা রিভার, আমরা জানি বুড়িগঙ্গা রিভারের অবস্থা খুব খারাপ। যাদের বাড়ি বরিশাল তারা মনে হয় জানেন যে লঞ্চে উঠলেও প্রথম 2 ঘন্টা ডেকেও যাওয়া যায় না, ডেকের কাছে যাওয়া যায় না, কারণ এত গন্ধ থাকে। দেন যখন এটা ধলেশ্বরীতে যে পৌঁছায় তখন হচ্ছে গিয়ে 1.5-2 ঘন্টা পরে তখন হচ্ছে দেখা যায় যে একটু ইয়াটা হচ্ছে। এখন দেখেন বুড়িগঙ্গায় কি যে আমি ময়লা ডাম্প করেছি না আপনি ময়লা ডাম্প করেছেন, আমরা কিন্তু কেউই এই ধরনের কাজ কিছুই করি না, কিন্তু তারপরে বুড়িগঙ্গা কি খুব পলিউটেড হয়ে যাচ্ছে না? সো মিলন হোসেন আপনি এখন কেন আইডি দিলেন? মিলন আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো তার জন্য। আচ্ছা ঠিক আছে। সো দেখেন বুড়িগঙ্গাতে যেটা হচ্ছে যে আমরা নন এক্সক্লুডেবল, অর্থাৎ বুড়িগঙ্গা যার খুশি সে ইউজ করতে পারবে। হ্যাঁ, বুড়িগঙ্গা রিভার এখানে আমি কাউকে এক্সক্লুড করতে পারবো না যে না তুমি এটা ইউজ করতে পারবো না, বাট এটা রাইভাল ইন কনজাম্পশন, মানে অন্যর কনজাম্পশন আমার এই প্রোডাক্টটার অ্যাভেলেবিলিটি কমাই দিচ্ছে বা প্রোডাক্টটা আমার জন্য নষ্ট করে দিচ্ছে। যেমন এই বুড়িগঙ্গা পলিউটেড হচ্ছে কি, বুড়িগঙ্গার চারপাশে প্রচুর বড় বড় ফ্যাক্টরি আছে, তারা অনেক ওয়েস্টেজ ডাম্প করছে বুড়িগঙ্গাতে, সেই কারণে বুড়িগঙ্গা রিভারটা পলিউটেড হয়ে গেছে। সেখানে কিন্তু আমার আপনি কোনোভাবে দায়ী না, কিন্তু তারা ডাম্প করেছে বলে বুড়িগঙ্গাকে পলিউটেড করেছে বলে তারাও যেমন এফেক্টেড হচ্ছে, আমি আপনিও কিন্তু এফেক্টেড হচ্ছি। সো কমন রিসোর্সের ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু নন এক্সক্লুডেবল থাকে আমরা এটাকে ওভার ইউজ করে ফেলি। বুড়িগঙ্গারও ডাম্প করার একটা মানে বুড়িগঙ্গারও কিন্তু মানে এই ধরনের ডাম্পিং দেখা যাচ্ছে যে স্পেশালি স্পিনিং বা ডাইং মিল থেকে এই ডাম্প গুলো বেশি হয়েছে।
সো এটার অ্যাবজর্ব করার একটা ক্যাপাসিটি আছে। দেখা গেছে যে এক্সেস পরিমাণ যখন এই ডাম্প করা হচ্ছে তখনই কিন্তু এই বুড়িগঙ্গা এটা নিতে পারে নাই। সো কমন রিসোর্সের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এক্সেস ইউজ করার একটা প্রবণতা চলে আসে, এই কারণে এই প্রোডাক্ট গুলো খুব দ্রুত নষ্ট হয়, যেটাকে আমরা ট্র্যাজেডি অফ কমন্স হিসেবে ধরে নিই। এবার চলে আসি দ্য লাস্ট বক্স। দেখেন, it comes from the area of no from rival and no from excludable, which means public goods are those kind of goods who are non-excludable and non-rival. Non-excludable, non-rival. আপনি বললেন এরকম আবার প্রোডাক্ট আছে নাকি যে নন এক্সক্লুডেবল নন, মানে কাউকে আমি এক্সক্লুডও করতে পারবো না, আবার অন্য কনজাম্পশন আমার কনজাম্পশনও কমাই দিবে না। বলবো হ্যাঁ, সবচেয়ে বড় এক্সাম্পল নলেজ। এই যে আপনাদের আমি ক্লাস নিচ্ছি, কি করছি? নলেজ শেয়ার করছি। তাতে কি আমার নলেজ কমবে? না বাড়বে? কিছুই হবে না। তার মানে আপনাকে জানানোতে আমার কোনো সমস্যা নাই। সো ইটস নন রাইভাল ইন কনজাম্পশন। এবার আসি এক্সক্লুডেবল না নন এক্সক্লুডেবল। আমি কি বাধা দিতে পারবো কাউকে যে কেউ ইকোনমিক্স পড়তে পারবে না বা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স নিয়ে কেউ আইডিয়া নিতে পারবে না, ইকোনমিক্স নিয়ে কোনো আইডিয়া নেই না, আপনি চাইলে পড়বেন, না চাইলে না পড়বেন, আমার কিচ্ছু বলা না। তাই চাইলে আপনি পড়লে ভালো মার্কস পাবেন, না পড়লে খারাপ মার্কস পাবেন, দ্যাটস ইট। সো পাবলিক গুডস এর ক্ষেত্রে কি হয় যে এরা হচ্ছে কি নন এক্সক্লুডেবল হয় and non-rival in consumption. That means you can't exclude someone to using that product, and also others consumption will not reduce your availability for the product. আর একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি ন্যাশনাল ডিফেন্স। দেখেন আমরা আলহামদুলিল্লাহ সবাই বেশ সেফলি সিকিউরিটি বাসায় আছি, তো এই যে সিকিউরিটিটা আমাদের হয়তো পুলিশ বাহিনী আমাদেরকে দিচ্ছে, ধরে নিচ্ছি। তো এমন না যে আমি আমার বাসায় সেফলি আছি, পুলিশের সিকিউরিটি এটার জন্য হচ্ছে গিয়ে অভিজিতের সিকিউরিটি কমে যাচ্ছে বা মাহিমের সিকিউরিটি বাসায় কমে যাচ্ছে, তা না। ও যেরকম সিকিউরিটি পাচ্ছে আমিও সেরকম সিকিউরিটি পাচ্ছি। দ্যাট মিনস এটা নন রাইভাল ইন কনজাম্পশন। অন্য কনজাম্পশন আমার অ্যাভেলেবিলিটি ফর দ্য প্রোডাক্ট কমাচ্ছে না। এন্ড নন এক্সক্লুডেবল। আমি কি বলতে পারবো পুলিশকে যাই যে না আপনি মাহিমকে প্রোটেকশন দিবেন না বা রাসেলকে প্রোটেকশন দিবেন না বা ফয়সালকে প্রোটেকশন দিবেন না, না আমি এরকম বলতে পারি না। আবার ফয়সালও বলতে পারে না যে শুধু আমাকে একা প্রোটেকশন দিবে বাকি কাউকে দিবেন না, এটাও কিন্তু হতে পারে না, কারণ ইটস এ পাবলিক গুডস। এবার আসি পাবলিক গুডস এর সমস্যা কি। দেখেন পাবলিক গুডস যেহেতু অফুরন্ত থাকে, we have a tendency to use that public goods without paying for it. এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের থাকে। এই টেন্ডেন্সিটাকে আমরা বলছি হচ্ছে কি ফ্রি রাইডার প্রবলেম। বুঝতে পারছেন? ফ্রি রাইড করতে চায়, ফ্রি ইউজ করতে চায়, তো এই ধরনের একটা প্রবলেম থাকে। এটা সম্পর্ক আমরা জানবো। তাহলে আমরা 4 ধরনের গুড সম্পর্কে জানলাম। এখান থেকে আমি এই যে বললাম না প্রশ্ন কিভাবে হবে, ছোট ছোট ডেফিনেশন প্রশ্ন করতে পারি, যে আমি হয়তো এক্সাম্পল দিতে কোশ্চেন করতে পারি যে হোয়াট ইজ প্রাইভেট গুড। প্রাইভেট গুডের যখন ডেফিনেশন চাবো আপনি ডেফিনেশন দিবেন উইথ অ্যান এক্সাম্পল। তবে এই ক্ষেত্রে এমন হবে যে এক্সাম্পল সবারটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে হবে। কারোরটার সাথে যদি কারোর এক্সাম্পল মিলে যায় মার্কস ওখানেই জিরো, দুইটারই জিরো, এরকম হবে বিষয়টা। সো ডেফিনেশন কিভাবে দিবেন, এই বক্সটা মনে করার চেষ্টা করে বক্সটা থেকে দিবেন। যেমন ন্যাচারাল মনোপলিজের যদি কথা বলি তাহলে ইটস নন রাইভাল and excludable. For public goods, non-excludable, non-rival. Common resources, rival in consumption but non-excludable. এইভাবে মনে রাখতে হবে। So now I will show you a video. এখন সবাইকে একটা ভিডিও দেখাবো এবং ভিডিওটা খুব মনোযোগ দিয়ে সবাইকে দেখতে হবে। এরপরে আমরা যেটা নিয়ে আইডিয়া নিব, এই ভিডিওটা থেকে আমরা একটা আইডিয়া নিব which is tragedy of commons. ঠিক আছে? সো একটু সময় দেন আমাকে, আমি এটা শেয়ার করছি এবং এটা থেকেই হচ্ছে কি আপনারা কিন্তু আইডিয়া পাবেন যে কিভাবে এটা আমাদের চারপাশে ওয়ার্ক করে এবং এখান থেকে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব। তার আগে একটু বলে নিই যে আমরা এই স্লাইডটাতে ছিলাম, এরপরে হচ্ছে কি আমরা ট্র্যাজেডি অফ কমন্স এ চলে যাব। সো এটার জন্য আমরা এখানে একটা ভিডিওতে যাচ্ছি এটা বোঝার জন্য যে কমন রিসোর্সের যে প্রবলেমটা, যেটা ট্র্যাজেডি অফ কমন্স, সেটা কিভাবে সলভ করা যায় এবং এটা আসলে কি সেটা সম্পর্কে দেখবো এখন। আচ্ছা, আমি ভিডিওটা যেটা হবে যে আমি এটার হচ্ছে গিয়ে ক্যাপশনটা ওপেন করে দিব সো দ্যাট আপনাদের জন্য, যদি যারা না বুঝতে পারবেন তারা হচ্ছে গিয়ে চাইলে সাবটাইটেল দেখেও বুঝতে পারবেন যে কি আসলে বলেছে। Students choose to study at BSBI. Perhaps it's because we offer quality education that's affordable. Restart with আচ্ছা 12 সরি, এটা fish. একটু মাঝখানে চলে আসে, আমরা এখান থেকে দেখছি। Imagine as a thought experiment that you live in a small village and depend on the local fish pond for food. You share the pond with 3 other villagers.
The pond starts off with a dozen fish, and the fish reproduce. For every 2 fish, there will be 1 baby added each night. So, in order to maximize your supply of food, how many fish should you catch each day? Take a moment to think about it. Assume baby fish grow to full size immediately, and that the pond begins at full capacity, and ignore factors like the sex of the fish you catch. The answer? 1. And it's not just you. The best way to maximize every villager's food supply is for each fisherman to take just 1 fish each day. Here's how the math works. If each villager takes 1 fish, there will be 8 fish left overnight. Each pair of fish produces 1 baby, and the next day the pond will be fully restocked with 12 fish. If anyone takes more than 1, the number of reproductive pairs drops, and the population won't be able to bounce back. Eventually, the fish in the lake will be gone, leaving all 4 villagers to starve. This fish pond is just one example of a classic problem called the tragedy of the commons. The phenomenon was first described in a pamphlet by economist William Forster Lloyd in 1833 in a discussion of the overgrazing of cattle on village common areas. More than 100 years later, ecologist Garrett Hardin revived the concept to describe what happens when many individuals all share a limited resource, like grazing land, fishing areas, living space, even clean air. Hardin argued that these situations pit short-term self-interest against the common good, and they end badly for everyone, resulting in overgrazing, overfishing, overpopulation, pollution, and other social and environmental problems. The key feature of a tragedy of the commons is that it provides an opportunity for an individual to benefit him or herself while spreading out any negative effects across the larger population. To see what that means, let's revisit our fish pond. Each individual fisherman is motivated to take as many fish as he can for himself. Meanwhile, any decline in fish reproduction is shared by the entire village. Anxious to avoid losing out to his neighbors, a fisherman will conclude that it's in his best interest to take an extra fish, or 2, or 3. Unfortunately, this is the same conclusion reached by the other fishermen, and that's the tragedy. Optimizing for the self in the short term isn't optimal for anyone in the long term. That's a simplified example, but the tragedy of the commons plays out in the more complex systems of real life too. The overuse of antibiotics has led to short-term gains in livestock production and in treating common illnesses, but it's also resulted in the evolution of antibiotic-resistant bacteria, which threaten the entire population. A coal-fired power plant produces cheap electricity for its customers and profits for its owners. These local benefits are helpful in the short term, but pollution from mining and burning coal is spread across the entire atmosphere and sticks around for thousands of years. There are other examples too: littering, water shortages, deforestation, traffic jams, even the purchase of bottled water. But human civilization has proven it's capable of doing something remarkable. We form social contracts, we make communal agreements, we elect governments, and we pass laws. All this to save our collective selves from our own individual impulses. It isn't easy, and we certainly don't get it right nearly all of the time. But humans, at our best, have shown that we can solve these problems, and we can continue to do so if we remember Hardin's lesson. When the tragedy of the commons applies, what's good for all of us is good for each of us. Okay, so I hope you enjoy the video. কি বলেন, ভিডিওটা সুন্দর না? জি ম্যাম। নাকি আমার সাথে কেউ নাই, কেউ দেখেনি, নাই ঘুমায় গেছেন ভিডিও দেখতে দেখতে? দেখছি। আচ্ছা, সো ভিডিওটাতে কি বলেছে দেখেন। আমরা ওখানে দেখেছিলাম যে একটা ভিলেজ আছে, সেই ভিলেজে 4 জন ভিলেজার আছে এবং দে আর শেয়ারিং এ পন্ড, এবং তাদের ফুড প্রোডাকশনটা এই পন্ডের উপর ডিপেন্ড করে। তো এই পন্ডে 8টা ফিশ ছিল, সো 8 ফিশেস দে আর তাদের মধ্যে
দেখছি সবাই। হ্যাঁ এক্সপ্লেন করি। তো 8টা ফিশ থেকে প্রতিদিন 4টা করে ফিশ রিপ্রোডাকশন হিসেবে আসতো এবং ফিশ গুলো ওভারনাইট বড় হয়ে যেত। তো বিষয় যেটা হতো 8টা ফিশ থেকে আমরা প্রতিদিন 4টা করে ফিশ পাচ্ছি, সো প্রত্যেকটা যদি ভিলেজার প্রতিদিন একটা করে ফিশ ফিটিং করে, সো দ্যাট তারা সারা বছর ফিশ পাবে এবং হচ্ছে গিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা কি হয়, বাই নেচার উই আর গ্রিডি। সো একজন ভিলেজার চিন্তা করলো যে একটা না 2টা ফিশ ক্যাচ করে, আর একজন চিন্তা করলো 2টা না 3টা ফিশ ক্যাচ করে। এভাবে যদি সবাই অতিরিক্ত কনজিউম করে, তার কিন্তু একটাতেই হয়, তারপরেও যদি সে অতিরিক্ত কনজিউম করে তাহলে কি হবে, আমরা ওই পন্ডের যে ব্যালেন্স যেটা ছিল যে 8টা থেকে 4টা, সেটা নষ্ট করে ফেলাম। দেখা গেল একদিনই আমরা 8টা ফিশ কনজিউম করে ফেললাম, তাহলে কি আর রিপ্রোডাকশন এভাবে আসবে? তাহলে আমি যে দেখেন এই কারণে আমরা পুরো পন্ডটার ব্যালেন্স নষ্ট করে ফেললাম এবং সারা বছর যেখানে হচ্ছে গিয়ে আমাদের আমরা ফিশ পাওয়ার কথা সেটা না পেয়ে আমরা পুরোপুরি স্টারভেশনে আমাদের চলে যেতে হলো। সেম থিং আমরা যখন হচ্ছে গিয়ে ডিফরেস্টেশন করছি, আমরা যখন হচ্ছে গিয়ে ফরেস্টে ইউজ করছি ফর প্রোডাকশন পারপাসেস, আমরা চিন্তা করি যে এটা আমাদের জন্য ভালো। এখন সবাই কি আর বন কেটে ফেলছি, বন উজাড় করছি না, কিছু মানুষ করছে। কিন্তু দেখেন এটা করার কারণে হয়তো শর্ট টার্মে ওই মানুষদের বা কিছু মানুষের হচ্ছে গিয়ে প্রফিট হচ্ছে, কিন্তু বাদ বাকি এটার কারণে পুরো ওভারঅল সোসাইটি কিন্তু আমরা সাফারার হচ্ছে। বাংলাদেশে আমাদের এনভায়রনমেন্ট খুবই পলিউটেড, এই এনভায়রনমেন্ট পলিউশনের কারণে কিন্তু আমি আপনি দায়ী, কিন্তু আমি আপনি যতটা না দায়ী, এর থেকে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা করাপশনের সাথে জড়িত তারা কিন্তু বেশি দায়ী। কিন্তু দেখেন তারাও যতটুকু এফেক্টেড হচ্ছে আমিও ততটুকু। দিস ইজ ট্র্যাজেডি অফ কমন্স। তো এটার জন্য আমি আরেকটা ছবিও এখানে শেয়ার করেছি, এই ছবিটা থেকেও একটু বুঝি। তো ধরে নিলাম এটা হচ্ছে কি একটা ফিল্ড, এই ফিল্ডে ঘাস আছে এবং এই ঘাস গুলা ওভারনাইট বড় হয় এবং এমন ভাবে বড় হয় যে এটা হচ্ছে কি 3টা শিপকে প্রপার ফুড দেওয়ার মতো বড় হয়। আমি ধরে নিলাম ইয়াসিনের একটা শিপ এখানে, ফয়সালের একটা শিপ, আর একটা শিপ হচ্ছে উৎস। সো এই 3টা শিপ, একটা ইয়াসিনের, একটা ফয়সালের, একটা উৎস। সো প্রত্যেকটা শিপ থেকে ইয়াসিনও প্রতিদিন 1000 টাকার প্রফিট পায়, উৎসও 1000 টাকার প্রফিট পাচ্ছে, এন্ড ফয়সালও প্রতিদিন 1000 টাকার প্রফিট পাচ্ছে। এখন উৎস চিন্তা করলো উৎসর অনেক টাকা, ধরেন উৎস প্রতিদিন সকালবেলা শিপটাকে ফিল্ডে দিয়ে আসে, ও সারাদিন খায় দেয় নিয়ে চলে আসে, ওর কিছু করতে হচ্ছে না। উৎস চিন্তা করলো এই শিপটাকে যে দিয়ে আসছে আমি এমনি এমনি প্রতিদিন 1000 টাকা প্রফিট করছি, তাহলে একটা জায়গায় যদি আমার 2টা শিপ থাকতো তাহলে কি আমি 1000 এর জায়গায় 2000 টাকা প্রফিট মেক করতাম। ঠিক একইভাবে ইয়াসিনও চিন্তা করলো যে আমিও তো একটা জায়গায় যদি 3টা শিপ হইতো তাহলে তো আমি আরো একটু বেশি প্রফিট করতাম। ধরেন ফয়সাল এখনো একটা শিপেই আছে, তো পরের দিন কি হলো, ফিল্ডে ইয়াসিন 2টা শিপ ছেড়ে দিল, উৎস 3টা শিপ ছেড়ে দিল, ফয়সাল আর একটা শিপই আছে। তো এই ফিল্ডের তো একটা ক্যাপাসিটি ছিল, সেটা কি 3টা শিপকে খাওয়ার মতো তার ক্যাপাসিটি ছিল। যে যখন আমি এখানে 6টা শিপ ছেড়ে দিব কি হবে, ওভার কনজিউম হয়ে যাবে না? সো যেটা হলো এটা যতটা গ্রিন ছিল সেটা থাকলো না এবং ওভার কনজাম্পশনের কারণে ফিল্ডের অবস্থা ডিস্ট্রয় হতে শুরু করলো এবং ওভারনাইট ফিল্ডটা ওইভাবে গ্রাসগুলো বড় হচ্ছে না। এখন আমার শিপগুলো হাংরিও থেকে যাচ্ছে। তারপর ইয়াসিন চিন্তা করে যে আমার তো প্রফিট কমছে না, তো 3টা জায়গায় যদি এখন আমি 6টা শিপ নামাই দিই তাহলেও তো সমস্যা নেই। একইভাবে উৎসও একই জিনিস চিন্তা করছে। এবার এইবার আসি ফয়সাল চিন্তা করলো বাকিরাও যখন তাদের শিপের সংখ্যা বাড়াচ্ছে আমিও বাড়াই, তো সেও বাড়াই দিল। তার ফলে যেটা হলো যে সবাই মানে অনেক বেশি হচ্ছে গিয়ে শিপ মাঠে ছেড়ে দিল, যেই কারণে দেখা গেলো যে এই শিপগুলো যে সব ঘাস খেয়ে ফেললো আর কোনো ঘাস প্রোডাকশনও হলো না। তো আগে যেখানে ওনারা ফ্রি তাদের শিপগুলোর জন্য ফুড পাচ্ছিল, এখন আর কিছুই পাচ্ছে না এবং এনভায়রনমেন্টও তারা নষ্ট করে ফেলো। তো এখন দেখেন এই যে ফিল্ডটাকে যে নষ্ট করে ফেলে এটার জন্য সবচেয়ে বেশি দায়ী ধরে নিলাম অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন উৎস সবচেয়ে বেশি শিপ ওনার ছিল, দেন হচ্ছে ফয়সাল, দেন হচ্ছে ইয়াসিন, দেন ফয়সাল। কিন্তু দেখেন তিনজনই কিন্তু সেম ভাবে সাফারার হবে না ফিল্ডটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। দ্যাটস হোয়াই ইটস নেম ইজ ট্র্যাজেডি অফ কমন্স। অর্থাৎ আমরা যখন একটা কমন রিসোর্স ওভার কনজিউম করে ফেলি, এটা কমন রিসোর্স এই কারণেই দেখেন এটা নন এক্সক্লুডেবল। অর্থাৎ ইয়াসিন কিন্তু চাইলেই ফয়সাল বা উৎসকে নিষেধ করতে পারবে না যে তোমরা এটা ইউজ করো না, বা কেউই কাউকে নিষেধ করতে পারবো না। বাট ইটস রাইভাল ইন কনজাম্পশন। রাইভাল ইন কনজাম্পশন কি, অন্যর কনজাম্পশন আপনার অ্যাভেলেবিলিটি ফর দ্য প্রোডাক্ট কমাই দিচ্ছে, সেটাই তো আমরা দেখলাম, এটাই হলো। সো এই কারণে কিন্তু আপনার পুরোপুরি প্রোডাকশন প্রসেসটা নষ্ট হয়ে গেল। সো ইটস কল্ড ট্র্যাজেডি অফ কমন্স। অর্থাৎ একটা এফেক্টের কারণে সবাই, যখন একটা মানে ফল্টের কারণে সবাই আমরা এফেক্টেড হচ্ছি।
ওকে, এবার আসি। আপনারা হয়তো নোটিস করবেন আমি কাজগুলো আপনাদের যে একটা অ্যাসাইনমেন্ট অবভিয়াসলি দিয়েছি, কিন্তু এই অ্যাসাইনমেন্টটা ইন্ডিভিজুয়ালি করতে বলেছি। কেন? আমি কি এটা গ্রুপ অ্যাসাইনমেন্ট দিতে পারতাম না? আমি গ্রুপ অ্যাসাইনমেন্ট দিই নাই। কারণটা কি সেটা একটা ছবি দিয়ে দেখাবো। আমি কখনোই স্টুডেন্টদেরকে আর গ্রুপ অ্যাসাইনমেন্ট দিই না, কারণ গ্রুপ অ্যাসাইনমেন্ট দিলে আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে ফ্রি রাইডার প্রবলেম। ফ্রি রাইডার প্রবলেমটা কি? দেখা যায় যে সেক্ষেত্রে কিছু স্টুডেন্ট থাকে তারা কোনো কাজ করে না। যেইভাবে আমি অনেকভাবে আপনাদের তাদের গ্রুপ মেক করে দিয়েছি, কিন্তু যেইভাবে গ্রুপটা মেক করে দেই না কেন দেখা যায় যে দুই একজন ফ্রি রাইডার থাকে, ঠিক আছে, যারা কোনো কাজ করে না। যেদিন প্রেজেন্টেশন হবে সেদিন সকালবেলা এসে উপস্থিত হয়, বাকিরা যা প্রেজেন্টেশন স্লাইড টাইপ এনেছে ওদের সাথে কোনো মতে ডিএটে চলে গেল, তো মার্কস কিন্তু সেম পাচ্ছে। তো এটা একটা ছবি দিয়ে দেখাচ্ছে, দেখেন একটা সাইট নেই, এখানে ফার্স্টে একজন বসে আছে যে কিনা কোনো কিছু এফোর্ট না দিয়ে এদের সাথে কিন্তু রাইড করে যাচ্ছে। এটাকে আমরা বলছি, এই ধরনের সিচুয়েশনটাকে আমরা বলছি ফ্রি রাইডার প্রবলেম। ফ্রি রাইডার, এটা হচ্ছে ফ্রি রাইডার প্রবলেম। সো এটার জন্য একটা এক্সাম্পলও যাই, ধরে নেই গ্রিন ইউনিভার্সিটি ওপেন হয়ে গেল। সো ওপেন যেহেতু হলো, গ্রিন ইউনিভার্সিটি অথরিটি খুব খুশি। তো তারা ঠিক করলো তারা হচ্ছে গিয়ে একটা ফায়ার ওয়ার্ক অ্যারেঞ্জ করবে। এতদিন পরে, করোনার পরে যেহেতু আমরা ক্লাসে আসছি, আমরা একটা ফায়ার ওয়ার্ক অ্যারেঞ্জ করবো। তো এই জন্য তো অথরিটির কাছে ধারণ করে টাকা দেয়। তো অথরিটি চিন্তা করলো স্টুডেন্টদের কাছ থেকে 10 টাকা করে ডোনেশন নেই, সব স্টুডেন্ট 10 টাকা করে দিবে, তাহলে ফায়ার ওয়ার্ক করার মতো টাকা উঠে যাবে। তো ফায়ার ওয়ার্কটা কোথায় হবে? কারণ গ্রিন গার্ডেন থেকে ফায়ার ওয়ার্ক হবে এবং সেটা আমরা আশেপাশে যে কোনো বিল্ডিং এ দাঁড়ালেই দেখতে পারবো। তো যখন টাকা কালেকশনে যাচ্ছে, ফয়সালের কাছে প্রথমে ধরেন গেল। ফয়সাল চিন্তা করলো যে গ্রিন এর ফায়ার ওয়ার্ক হবে, এটা তো আমি রাস্তার ওই পাশে দাঁড়াইলেই দেখতে পারবো, আমার কষ্ট করে কেন 10 টাকা আমি দিব। ঠিক একইভাবে কাবিলও চিন্তা করলে, আরে আমার বন্ধুর বাসা তো গ্রিন এর উল্টা পাশের বিল্ডিং এ, আমি ওটার উপর ছাদে দাঁড়াইলেই তো ফায়ার ওয়ার্ক দেখবো, আমি কেন একটা পেমেন্ট করবো। ঠিক একইভাবে নাফিসও চিন্তা করবে যে আমি তো এটা পেমেন্ট না করা ছাড়াই এনজয় করতে পারি, আমার তো দরকার নেই। দেখেন, আপনি নিজের জায়গা থেকে চিন্তা করে দেখেন, আপনি কিন্তু কেউই পেমেন্ট করতে যাবেন না। সবাই ফায়ার ওয়ার্কটা এনজয় করতে যাবেন, কিন্তু কেউ পেমেন্ট করতে যাবে। এটাই হচ্ছে গিয়ে ফ্রি রাইডার প্রবলেম। তো দেখা যাবে ফাইনালি গ্রিনার অথরিটি কোন স্টুডেন্টের কাছ থেকে কোনো টাকা কালেক্ট করতে পারবে না, দেখা যায় ফায়ার ওয়ার্কটাই পোস্টপন্ড হয়ে যাবে, হলো না। আচ্ছা, রিয়েল ফ্রি রাইডার হলো কৌশিক ম্যাডাম। তাই নাকি? আচ্ছা, কৌশিকের কথা যখন বলছেন, কৌশিককে দিয়ে ধরে নিচ্ছে কৌশিক হচ্ছে খুলনা যাবে। এখন ঢাকা টু খুলনা, আচ্ছা এটা দেখবেন যে বাংলাদেশে যে রেলওয়ে ট্রেন গুলা প্রথম যখন নিয়ে আসে খুব সুন্দর থাকে, 1 মাসের মধ্যে ট্রেনের অবস্থা এমন হয়ে যায়, লক্কর ঝক্কর হয়ে যায়। দেখবেন সিট নাই, সিট কভার নাই, মাথার উপরে ফ্যান নাই, দরজা খুলে নিয়ে গেছে, জানালা খুলে নিয়ে গেছে। এইগুলো কেন হয়? এখন এটাও দেখি, এটাও ফ্রি রাইডার প্রবলেমের কারণে হয়। সো এটার এক্সাম্পল হিসেবে চিন্তা করে ধরেন কৌশিক খুলনা বেড়াতে যাবে। এখন কৌশিক জানে ঢাকা টু খুলনা ট্রেনের টিকিটের প্রাইস হচ্ছে গিয়ে আপনার সাপোজ 500 টাকা। হ্যাঁ, কিন্তু কৌশিক এটা জানে যে ঢাকা কমলাপুর থেকে টিটি মানে টিকিট চেকার একবারই ট্রেনে উঠে এয়ারপোর্ট স্টেশনে নেমে যায়। তো ঢাকা কমলাপুর তো এয়ারপোর্ট স্টেশনের টিকিটের প্রাইস হচ্ছে গিয়ে 10 টাকা সাপোজ। চিন্তা করেন 10 টাকা দিয়ে টিকিট কেটে এরপরে তার কেউ চেক করবে না। সো এই 10 টাকা টিকিট আমি সুন্দর মতো খুলনা চলে যেতে পারবো। সো সে কি করলো? এই কাজটা করলো। মানে এই জিনিসটা যদি ফয়সাল জানে, ফয়সালও কিন্তু একই কাজই করবে, বা নাফিস যদি জানে, নাফিসও কিন্তু একই কাজই করবে, বা নাহিদ যদি জানে সেও একই কাজ করবে। ইভেন আমাদের মেয়েদের মধ্যে কাকে মারিয়ামকে দেখতে পাচ্ছে, মারিয়াম যদি জানে উনিও একই কাজ করবে, সাব্বির যদি জানে একই কাজ করবে, কারণ সে জানে যে সব একটা মিনিমাম অ্যামাউন্ট পে করেই আমি যেতে পারবো, তাহলে কেন 500 টাকা খরচ করব। সো এই কারণে যেটা হয় যে আমরা যখন এরকম পাবলিক কোনো গুডস পাই যেটা কিনা নন এক্সক্লুডেবল, নন রাইভাল। এবার আসি, ধরেন আপনারা সবাই সেই ট্রেনে উঠেছেন, এখন প্রতীক কি যে কৌশিককে বলতে পারে এই তুই 10 টাকা টিকিট কাটছিস, তুই খুলনা যেতে পারবি না? না, ওই ক্ষমতা তার নাই। আবার এমনও না যে প্রতীকও ট্রেনে উঠলো, কৌশিকও ট্রেনে উঠলো, এই জন্য প্রতীক ভালোভাবে যেতে পারতেছে না, সেটা কিন্তু হচ্ছে না। সো দেখা যায় যে এরকম পাবলিক গুডস এর ক্ষেত্রে আমরা পে না করে বা খুব মিনিমাম অ্যামাউন্ট একটা পে করে গুডটাকে কনজিউম করতে চাই। তো যেটা হয়ে যাচ্ছে, যতটুকু পেমেন্ট করা দরকার সেটা কনজিউম করছে না, সরি পেমেন্ট করছে না, সো আস্তে আস্তে গুডসটা নষ্ট হয়ে যায় এবং একটা প্রবলেম অ্যারাইজ। এটাই হচ্ছে গিয়ে ফ্রি রাইডার problem. So free rider means when a person wants to receive the benefits of a good without paying for it. এগুলার আরো এক্সাম্পল আছে। আমরা কেউ টাকা দিয়ে কি মোবাইলে গান ডাউনলোড করি? এমন কেউ আছেন প্রতিদিন টাকা পে করতেছেন? না ম্যাডাম, আগে করতো ম্যাডাম, আগে করতো, এখন লাগে না, কারণ আমরা ফ্রি রাইডার। এখানে আমরা জানি যে এখানে
ফ্রি এগুলো তো একটা পাবলিক গুড। হ্যাঁ, আমি ডাউনলোড করলে আপনাদের সমস্যা না, আপনারা ডাউনলোড করলে আমার সমস্যা। আবার আমাকেও আপনারা কেউ বাধা দিতে পারবে না, আপনাদের আমি কেউ বাধা দিতে পারবো না। তো এই যে পিপল যে ইললিগালি মিউজিক ডাউনলোড করছে, ইটস অ্যান এক্সাম্পল অফ ফ্রি রাইডার প্রবলেম। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যে স্ট্রিট পারফরমেন্স দেখি, আমরা দেখি না স্ট্রিটে অনেক সময় কেউ ফ্রি গান গাচ্ছে, আমরা কিন্তু পে করি না, কিন্তু আমরা কিন্তু দেখছি। বা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তারপরে দেখছি যে ধরেন আমাদের বাসা অনেক সময় দেখা যায় না যে কিছু পেইং গেস্ট এসে থাকে, মানে এরা এসে থাকছে, কোনো পে করছে না, খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে থেকে যাচ্ছে, বছরের পর বছর থাকছে, এরকম অনেকের বাসায় দেখা যায় থাকে অনেক মানুষ। তো এগুলা কিন্তু ফ্রি রাইডার প্রবলেম, কারণ তাকে পে করতে হচ্ছে না কিন্তু সে এটার বেনিফিটস নিচ্ছে। So, এই ধরনের সিচুয়েশন গুলো যখন হয় এগুলাকে আমরা সাধারণত বলে থাকি ফ্রি রাইডার প্রবলেম। তো এতক্ষণ পর্যন্ত যা বুঝালাম এখান থেকে কোনো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা একটু স্লাইডটা পুরোটা দেখিনি, তাহলে কি কি দেখলাম স্লাইডে। এইগুলো আমরা তাহলে ফ্রি রাইডার প্রবলেম সম্পর্কে জানলাম, দেন আমরা ট্র্যাজেডি অফ কমন্স সম্পর্কে জানলাম। লাস্টলি এখানে কোশ্চেন গুলো দেওয়া আছে, ধরেন আমি কোনো প্রোডাক্টের নাম বলতে পারি, লাইক আমি বলতে পারি পিৎজা, হোয়াট কাইন্ড অফ গুড ইজ ইট। কারণ আপনি যদি বলেন এটা কমন রিসোর্সেস, তাহলে কিভাবে কমন রিসোর্সেস হবে এটা আপনাকে বলতে হবে, যেটা কি এক্সক্লুডিবল না রাইভাল ইন কনজাম্পশন, এইভাবে। বা ধরেন আমি ট্র্যাজেডি অফ কমন্স জানতে চাইলাম, তাহলে ট্র্যাজেডি অফ কমন্স যদি জানতে চাই, হুইচ মিনস আপনাকে বলতে হবে যে ঘটনাটা কি এবং একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলতে হবে। এবং এই ধরনের কোশ্চেন করলে সাধারণত আমি এক্সপেক্ট করবো সবাই ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল দিবেন, কারোর সাথে কারোর এক্সাম্পল মিলে গেলে তার অ্যাসাইনমেন্ট বা ক্লাস টেস্ট 0 বাতিল। ওকে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করব, একটা তো না কয়েকটা ব্রেকআউট রুম ক্রিয়েট করব, এবং সেই ব্রেকআউট রুম গুলো আপনারা তো নিশ্চয়ই জানেন এগুলো সবই রেকর্ড হয়। সো ব্রেকআউট রুমের যে অ্যাক্টিভিটিস হবে সেই অ্যাক্টিভিটিস এর উপর বেসিস করে আমি একটা মার্ক আমি একটা ক্লাস টেস্টে মার্কস অ্যাডজাস্ট করে আনবো। এই জন্য এখন প্রতি ক্লাসে আমার একটা ব্রেকআউট রুম বলে কনসেপ্ট থাকবে। ব্রেকআউট রুমে আপনাদের কাজ কি হবে? আজকে যে ব্রেকআউট রুমটা ক্রিয়েট হবে, এই ব্রেকআউট রুমে হচ্ছে গিয়ে 5টা ব্রেকআউট রুম আমি ক্রিয়েট করব। পার ব্রেকআউট রুমে হচ্ছে 5টা না সরি 6টা ব্রেকআউট রুম ক্রিয়েট করব। পার ব্রেকআউট রুমে হচ্ছে 3 জন থেকে 4 জন স্টুডেন্ট থাকবেন। অলরেডি আমি ক্রিয়েট করে ফেলছি, জাস্ট অ্যাসাইন করিনি। এবং এই ব্রেকআউট রুমের ডিউরেশন হবে 10 মিনিটস, 10 মিনিট ধরে আপনারা নিজেদের সাথে আলোচনা করবেন। কি আলোচনা করবেন? যে এই যে আমরা বিষয়গুলো জানলাম, ফ্রি রাইডার, তারপরে হচ্ছে কমন রিসোর্সেস, পাবলিক গুড, প্রাইভেট গুড, দেন হচ্ছে ন্যাচারাল মনোপলিস, এই গুড গুলো সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করুন এগুলো কি, এবং যে কোনো একটা এক্সাম্পল রেডি করবেন। যদি আমি কমন রিসোর্স জিজ্ঞাসা করি, যাতে একটা প্রোডাক্ট দিয়ে বলতে পারেন যে এই প্রোডাক্টটা হচ্ছে কমন রিসোর্সের মধ্যে পড়ে, এটা রেডি করবেন। এবং হচ্ছে কি ফ্রি রাইডার কি বা ফ্রি রাইডার প্রবলেম কি, এটা কেন অ্যারাইজ হয়, এটা কিভাবে সলভ করা যায়, এগুলো নিয়ে অবশ্যই ওপেন সোর্স আছে, আপনাদের বইটা আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করা আছে। সো এখান থেকে আইডিয়া গুলো নিতে পারবেন। সো ট্র্যাজেডি অফ কমন্স, ফ্রি রাইডার প্রবলেম আর 4 ধরনের যে গুড, এই 6টা টপিকের উপরে নিজেরা আলোচনা করবেন 10 মিনিট ধরে। এবং আমি ওই যে একই রকম র্যান্ডম গ্রুপ থেকে কাউকে বলবো যে তুমি বলো, সে যদি না বলতে পারে তার মানে পুরো গ্রুপ কি 0। এখন কাকে আমি জিজ্ঞাসা করি? ইউ ডোন্ট নো। একটা গ্রুপ থেকে সবাইকেও জিজ্ঞাসা করতে পারি, আবার আরেকটা গ্রুপ থেকে কাউকে নাও জিজ্ঞাসা করতে পারি। এবার আসি, আমি হ্যাঁ বলেন। ম্যাম আমার হচ্ছে এমবি শেষ হয়ে গেছিল, এই জন্য ম্যাম আমি বের হয়ে গেছিলাম, পরে এমবি ম্যানেজ করে আবার ঢুকছি ম্যাম, এতক্ষণ ক্লাসে ছিলাম না। কোনো সমস্যা নেই, এই আপনার বন্ধুরা বুঝাই দিবে এখন আপনাকে কি করতে হবে। এবার আসি, ওকে ম্যাম। আপনারা কি অ্যাক্টিভিটিস করছেন, কে কতটুকু কথা বলছেন কিনা, জয়েন করলেন কিনা, ক্লাসে চুপ করে বসে আছেন কিনা, বের হয়ে গেলেন কিনা, সব মনিটরিং করা যায়। এটা যদি আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলেই জানতে পারতাম। তো যেহেতু সব মনিটরিং করা যায়, সো কেয়ারফুলি জয়েন করবেন। তাহলে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, সবাই সবার ব্রেকআউট রুমে চলে যান। ম্যাম আপনাকে নক দিলে কি আপনি কথা বলতে পারবেন তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনাদের, এটাই আমি একটু বলতে চাচ্ছিলাম শেষ কথা, যেটা যদি কোনো কারণে আপনাদের মনে হয় যে আমার সাথে ডিসকাস করতে হবে, তাহলে একটা অপশন থাকে কল টু দা হোস্ট, ওইটা ক্লিক করবেন, তখন আমি সেই রুমে যেয়ে জয়েন করব। ম্যাডাম একটা কথা ম্যাডাম, আবার একটু বলবেন কি নিয়ে আমরা ডিসকাস করব ম্যাডাম? 6টা ফ্রি টপিক, রাইডার, ফ্রি রাইডার প্রবলেম, ট্র্যাজেডি অফ কমন্স, আর 4 ধরনের যে গুডস পড়লাম, পাবলিক গুডস, প্রাইভেট, ওই টেবিলটায় যে গুড গুলো সম্পর্কে জানান, এই টেবিলটা, এগুলা নিয়ে আলোচনা করবেন। বলতে হবে কি? আমি হয়তো জিজ্ঞাসা করবো যে ফ্রি রাইডার প্রবলেম কি স্যার, একটা বুঝায় বলেন বা একটা এক্সাম্পল দিয়ে বলেন যে এখানে ফ্রি রাইডার প্রবলেম অ্যারাইজ হচ্ছে, বা ট্র্যাজেডি অফ কমন্স কি বুঝায় বলেন, একটা এক্সাম্পল দেন। এটা হচ্ছে তো আপনি বললেন
এইভাবে, বা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে ন্যাচারাল মনোপলি একটা প্রোডাক্টের নাম বলেন তো যেটা ন্যাচারাল মনোপলি কভার করে আসে, এরকম। জি ম্যাডাম। মানে মেইন কথা কনসেপ্ট ক্লিয়ার করা। আজকে ক্লাসে যা বললাম এগুলা নিয়ে আলোচনা করেন যে কি কি আসলে পড়ায় এই। আর যদি কারো কোনো প্রবলেম থাকে কল টু দ্য হোস্ট বাটনে ক্লিক করবেন, আমি চলে যাব সেই রুমে। জি ম্যাডাম। ম্যাডাম এটা কোথায় ম্যাডাম, আপনি কি মেসেঞ্জার গ্রুপে লিংকটা দিবেন? মেসেঞ্জার গ্রুপে না, আমি এখন এখানে দিব, সবাই জয়েন করেন। মেসেঞ্জার গ্রুপ বলে এখানে কিছু নেই, সবাই ইয়েস বাটন জয়েন বাটন দিয়ে নিজের নিজের ইয়াতে চলে যান, ব্রেকআউট রুমে চলে যান। হ্যাঁ, ব্রেকআউট রুম হ্যাঁ, আপনারা হেল্প চেয়েছিলেন। জি ম্যাম, আমাদের টেবিলটাতে একটু প্রবলেম। হ্যাঁ বলেন। টেবিলটাতে ম্যাম আমরা একটু ক্লিয়ার না, যদি একটু সংক্ষেপে একটু ক্লিয়ার করলে ভালো হইতো। এখন টেবিলটা কিভাবে আমি স্পেসিফিক আমাকে যেটা বলেন কোথায় বোঝেন নাই সেটা বোঝাচ্ছি। ম্যাম আমাদেরকে রাইভাল আর হচ্ছে এক্সক্লুডেবলটা একটু সংক্ষেপে বলে দেন। আচ্ছা, রাইভাল বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে যখন অন্যর কনজাম্পশন আপনার কনজাম্পশন লেভেলটা কমিয়ে দিবে, অন্যর কোনো কনজাম্পশনের কারণে আপনার কনজাম্পশনটা কমে আসবে, এরকম যদি হয়, বা আপনার কনজাম্পশনের আচ্ছা এই ব্রেকআউট রুম 2 থেকেও হেল্প চেয়েছে। আচ্ছা, আপনার কনজাম্পশনের অ্যাভেলেবিলিটি কমাই দিবে বা কনজাম্পশনের পরিমাণ কমাই দিবে, তখন হচ্ছে গিয়ে আমি বলবো যে এটা হচ্ছে রাইভাল ইন কনজাম্পশন। আর হচ্ছে গিয়ে এক্সক্লুডেবল হচ্ছে গিয়ে আপনি যখন চাইলেই কাউকে এক্সক্লুড করে ফেলতে পারবেন, সরাই দিতে পারবেন যে তুমি এটা কনজিউম করতে পারবে না, এই ক্ষমতাটা যখন আপনার থাকবে তখন সেটাকে আমি বলছি হচ্ছে কি এক্সক্লুডেবল। ওকে ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে, আর কিছু? ওকে ম্যাম। না ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। বুঝছো? এক্সক্লুডেবলটা কি? এক্সক্লুডেবল হচ্ছে তোর, আমি বলতেছি না। এক্সক্লুডেবল হচ্ছে বুঝছিস কাউকে সরায় দেওয়ার ক্ষমতা। যেমন ধর আমি সেক্টর বলাতে ধর, হ্যাঁ তোরটা দিয়ে তো এক্সাম্পল দিছিল না ম্যাম, যে তোর একটা গেঞ্জি বুঝছিস, কেউ যদি চায় তুই তো চাইলে সেটা তারে দিতে পারবি না, মানে তুই তো তারে না করতে পারবি, মানে কেউ চাইলে তুই জিনিসটা না করার ক্ষমতা, সেটাই হচ্ছে এক্সক্লুডেবল। যেমন প্রাইভেট সেক্টর গুলো ধরে নে, বুঝছো? যেমন এক্সক্লুডেবল এগুলা হচ্ছে তারা ম্যাডাম আছে, ম্যাডাম আছে। জি বলেন। জি ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম বলতেছে ম্যাডাম আমরা যে রাইভাল সম্পর্কে বুঝতেছি না ম্যাডাম, রাইভাল আচ্ছা, আমি এটা হচ্ছে ম্যাডাম দেখেন অলরেডি গুগল ক্লাসরুমে এই জন্য হচ্ছে আপনাদের সাথে স্লাইডটা শেয়ার করে দিয়েছি, ঠিক আছে, যে যাতে দেখে নিতে পারেন। যে যদি স্লাইডটাতে কোনো প্রবলেম হয় গুগল ক্লাসরুমে দেওয়া আছে স্লাইডটা। রাইভাল ইন কনজাম্পশন বলতে বোঝাচ্ছে যে অন্যর কনজাম্পশন যখন আপনার কনজাম্পশনটা কমাই দিবে, অ্যাভেলেবিলিটি ফর দ্য প্রোডাক্ট। যেমন ধরেন ফুড, আমি যদি আগে ফুডটা কনজিউম করে ফেলি তার মানে কি আমার কাছে ফুডটা চলে আসলো, আমি বেশি খেয়ে ফেললাম, আপনি কিন্তু খেতে পারছেন না। এটা হচ্ছে গিয়ে রাইভারি অফ দ্য কনজাম্পশন। বা আগে যদি যে ওশান ফিশ ইন দ্য ওশান, আমি আগে ওশানে গেলে আমি আগে ভালো মাছগুলো পেয়ে যাবো, আমি আগে ক্যাচ করে ফেলতে পারবো, আপনি পারবেন না, এরকম হয় বিষয়গুলো। মানে মোট কথা বলতে গেলে ম্যাডাম কি বলবো আমরা? এখন যদি মোট কথা আপনাকে বলতে বলে তাহলে হচ্ছে এটাই আমরা বুঝবো যে যখন হচ্ছে গিয়ে যে যখন আমি কনজিউম করছি অন্যও কনজিউম করছে, অন্যর কনজাম্পশনের কারণে আমার কনজাম্পশনটা এফেক্টেড হবে, এই জিনিসটাকে আমরা বলি রাইভাল ইন কনজাম্পশন। জি ম্যাডাম, বুঝতে পারছি ম্যাডাম। আর ম্যাডাম ওই যে ম্যাডাম মনোপলি মার্কেটের ম্যাডাম এটা ম্যাডাম ন্যাচারাল মনোপলিতে যেটা হয় এটা এক ধরনের, এগুলাও এক ধরনের প্রোডাক্ট, কিন্তু এরা হয় নন রাইভাল বাট এক্সক্লুডেবল। মানে হচ্ছে গিয়ে অন্যর কনজাম্পশন আপনার কনজাম্পশন কমাবে না, বাট হচ্ছে গিয়ে আপনি চাইলে কাউকে এক্সক্লুড মানে সরাই ফেলতে দিতে পারবেন যে না তুমি এই প্রোডাক্টটা কনজিউম করতে পারবে না। জি ম্যাডাম, বুঝতে পারছি ম্যাডাম। জি ওকে, ম্যাডাম, ধন্যবাদ।
হ্যাঁ, ব্রেকআউট রুম 3 কোনো প্রবলেম ছিল? ব্রেকআউট রুম 3 কোনো প্রবলেম আছে? টাইম তো শেষ আমাদের। এটা একটু ম্যাম টাইম শেষ আমাদের। হ্যাঁ, টাইমই শেষ। আচ্ছা ঠিক আছে। ওকে, ম্যাম তাহলে ছিল ম্যাম। মেইন রুমে চলে যাই। কই আমরা ম্যামের ক্লাস কাইসা করছি আবার। সবাই হচ্ছে রুমে ব্যাক করে আসছেন, যেটা হচ্ছে যে ব্রেকআউট রুম ক্লোজ হয়ে গেছে। সো সবাই আবার হচ্ছে নতুন করে ফিরে আসবেন ক্লাসে। এই ঘটনা ঘটবে এখন। জি ম্যাম আসছি তো ম্যাম। টাইম ট্রাভেলের মতো ঘটনা হইতেছে। ম্যাম হ্যাঁ ম্যাম টাইম ট্রাভেলই। হ্যাঁ, তো এখন যেটা হবে যে ব্রেকআউট রুম আমরা যেটা দেখলাম, আমি এখন প্রত্যেকটা ব্রেকআউট রুমের ফিডব্যাক নিব, মানে যা কি কি শিখে আসলে এখানে, এবং র্যান্ডম বেসিসে এটা যাবে। ম্যাম একটা কথা ছিল, জি বলেন। আগের দিনের ব্রেকআউট রুমটা ক্লোজ হয়ে গেছিল, মানে পরে দেখছি যে কেউ নাই, আমি আসি পরে আবার সেটা হয়েছিল যারা জয়েন করে নাই বা লিভ হয়ে গেছে, এরকম হয়েছে। ম্যাডাম হয়নি আজকে, এই ধরনের প্রবলেম হয়নি। ম্যাডাম আমাদের ব্রেক আউট রুমে যে 3 জন ছিল আমি সহ, তার 2 জনের সাথে কন্টাক্ট করতে ম্যাডাম 5 মিনিট শেষ। উৎসগণ ব্রেকআউট রুমে ছিলেন, ব্রেকআউট রুম 4। সজীব কথা বলে নাই। আর আমরা বলছি সজীব এন্ড মিলন, সজীব এন্ড মিলন ছিল। আমরা ম্যাডাম 3টা টপিক পড়ছি। খালি ডিসকানেক্ট হয়ে যায়, মানে ম্যাডাম আরে 5 মিনিট পর কথা বেশি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা একটু ফার্স্ট যাই। জি ম্যাম। ওকে, সো প্রথমে হচ্ছে আমি এখন আমি যে ব্রেকআউট রুমের কথা বলবো, সেই ব্রেকআউট রুম থেকে আমি যার নাম বলবো সে কথা বলবেন। আমি প্রথমে যাব ব্রেকআউট রুম 6 এ। এখানে মোহাম্মদ আলী আকবর, আনমিউট হন। সো স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে কি, ফ্রি রাইডার প্রবলেম দিয়ে আপনি কি বুঝেছেন? একদম সহজ বাংলায় বলবেন। ফ্রি রাইডার প্রবলেম বলতে আপনি কি বুঝেছেন? এটার আর বাকি মেম্বারস ছিল হচ্ছে কামিলউদ্দিন, নাফিস এন্ড অভি। ফ্রি রাইডার প্রবলেম কি? কি বুঝেছেন? কোনো প্রপার ডেফিনিশন দিতে হবে না। যেমন ম্যাম আমাদের প্রেজেন্টেশনে যে প্রবলেমটা হয় যে গ্রুপ হিসেবে যখন দেওয়া হয় তখন একজন কাজটা করতেছে বা 2-3 জন কাজটা করতেছে, বাকিরা কাজ করা ছাড়াই জাস্ট প্রেজেন্টেশনটা দিচ্ছে। তো কাজ করা ছাড়া প্রেজেন্টেশন দিচ্ছে, সে কাজ করা ছাড়াই সে আর তার ব্যাকগ্রাউন্ডে যে যার সাথে কথা বলতেছেন সেই শব্দটাও আসতেছে, বুঝছেন? না ম্যাম, আমার মেসেঞ্জার অন করা পিসিতে। আচ্ছা, এই গ্রুপে আর কে ছিলেন? নাফিস ছিলেন। নাফিস বলেন, ফ্রি রাইডার প্রবলেম বলতে আপনি কি বুঝেছেন? ফ্রি রাইডার প্রবলেম বলতে বোঝাচ্ছে মানে একজন কোনো কিছু উৎপাদন বা কোন একটা কিছু পরিচালনা করতেছে, কিন্তু সেটা থেকে কিছু মেম্বার বা কয়েকজন সুবিধা নিচ্ছে, মানে ফ্রি, মানে কোনো পরিশ্রম বা কোনো ইনভেস্ট ছাড়াই। মানে একজন কাজ করছে, বাকিরা কিন্তু কোনো কাজ না করে বেনিফিটস নিচ্ছে, এই ধরনের সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে। সেম ভাবে বুঝাইতে চাচ্ছিল, বাট ও পুরোপুরি বুঝাইতে পারতেছিল না। মানে ও মেইন যে থিওরিটা ওটা ধরতে পারছিল, কিন্তু বুঝায় বলতে পারতেছিল না। আপনি বুঝায় বলেন। ম্যাম আমাদের হচ্ছে ক্রিকেট ম্যাচ। আচ্ছা বলবো? হ্যাঁ বলেন। ম্যাম হচ্ছে যে আপনি যে ইয়ে দিলেন না যে ফায়ারওয়ার্কস এর একটা সেমিনার করবে বা একটা প্রোগ্রাম করবে, এখন হয়তো আমি দেখলাম যে আমার বাসার ছাদের উপর থেকে এটা এমনি দেখা যাচ্ছে, তো আমি শুধু আপনি শুধু কেন এই কাজটা, হ্যাঁ কেন পেমেন্ট করবেন, সেটাই তো। সো এটাই হচ্ছে এই ধরনের প্রবলেম যখন আমরা ফেস করব। যখন ক্রিকেট খেলে যেমন হচ্ছে আমাদের হচ্ছে ব্যাচের সবাই সবসময় ইন্টারেস্টেড থাকে, এবং আমরা 11 জন যখন খেলি তখন 10 জনই দেখা যাচ্ছে ব্যাট বল স্টাম্পের জন্য টাকা দিচ্ছে, বাট একজন বা দুইজন এমন থাকে যারা হচ্ছে টাকা দেয় না, বাট আমাদের সাথে খেলায় থেকে অংশগ্রহণ করে। এটা একটা পারফেক্ট এক্সাম্পল অফ ফ্রি রাইডার। ঠিক আছে, যেমন লিখন টাকা দেয় না তো কোথাও।
ও এই আচ্ছা আমি সবার আগে পে করি ম্যাম, জিজ্ঞেস করেন অনিক ম্যাম আছে, লিখন অনিক টাকা হচ্ছে দেয় না আমাদের ম্যাডাম, ক্যাপ্টেন ম্যাম। আচ্ছা লিখন টাকা দেয় না টিম ম্যাডাম। ক্যাপ্টেন ম্যাম, হচ্ছে কি ওকে আমি জিজ্ঞেস করেন। মাহিমের কাছে বানানোর যাব। সময় ভাই তুমি টাকা দাও নাই ভাই, চুপ থাকো। ম্যাম মাহিম টাকাই আমার দাও না খেলেই ফ্রি, না। লিখন আমরা ভাই, হচ্ছে ব্রেকিং লিখন রুম ফ্রি 3, রাইডার ভাই, মাহিম আমি আশিকুর। কৌশিক তুমি এগুলো ফ্রি এবার রাইডার। চলে যাব মাহিমের কাছে। মাহিমও একটা ফ্রি রাইডারের এক্সাম্পল দেন তো স্যার, এইটা ছাড়া যেখানে ফ্রি রাইডার ম্যাম প্রবলেম মাহিম অ্যারাইজ আমাদের হচ্ছে। ব্রেকিং রুমে ছিল। জি ম্যাম। মাহিম ছিল হচ্ছে ব্রেকিং রুম 3 তে। ব্রেকআউট রুম 3 তে আশিকুর রহমান, শাহরিয়ার হোসেন এন্ড জি মাহিম আলম। মাহিম বলেন। জি ম্যাম। নাকি নাই উনি হাওয়া জি হয়ে ম্যাম। গেছে? মাহিম কোথায়? থাকার তো কথা ম্যাম। মাহিম তো আছে। ইব্রাহিম ওহি ছিল, আশিকুর ছিল, মাহিম ছিল। মাহিম ঘুমায় গেছে। ম্যাম হয়তো বা নেটের প্রবলেম ম্যাম। না না, ম্যাম ওর নেট কথা ফুল বলছে তো দেখাচ্ছে। ম্যাম। ওর নেট ফুল দেখাচ্ছে। মাহিম তাহলে ঘুম। ঠিক আছে, মনে রাখলাম মাহিম ঘুমায় গেছে। ম্যাম ওকে তাহলে আমরা ফাইন। বলি। শাহরিয়ার বলেন আরেকটা এক্সাম্পল ম্যাম দেন। আমাদের সাথে মাত্র কথা বলছে। ম্যাম আমরা তো বললাম, আবার বলবো ম্যাম। ম্যাম যেমন আমরা আচ্ছা ঠিক কোথাও, আছে। ম্যাম বলবো। এইটা ছাড়া ক্রিকেট ম্যাচ ছাড়া আরেকটা এক্সাম্পল দেন। আচ্ছা যেমন ম্যাম আমরা কোথাও ম্যাম একটা বিয়ে বাড়িতে আমরা আমি অনুষ্ঠান। বলবো ম্যাম। না না, আমি যাকে হ্যাঁ জিজ্ঞাসা ওহি করেছি ব্রেকআউট বল রুম 3 ম্যাম, থেকে ওহি বলুক। বলেন। হ্যালো। বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ব্রেকআউট রুম 3 থেকে অ্যানসার চেয়েছি আমি। ম্যাম আমি বের হয়ে গেছিলাম, আবার আচ্ছা ঢুকলাম। ঠিক আছে মাহিম এখন একটা এক্সাম্পল দেন ফ্রি রাইডারের। ফ্রি রাইডারের एग्जांपल দেন। ওই যে ইভান একটা দিছিল ম্যাম আমাদেরকে একটু আগে, আমি মনে আছে এটা ম্যাডাম, ওই যে বিয়ে বাড়িতে ম্যাডাম আমরা গেলে একজন পে করে আর হ্যালো। বাকিরা কিন্তু সবাই জি খেতে ম্যাম, যায়। জি ম্যাম। ওইটাই ম্যাম। না একজন গিফট ওইটা কিনে তো নিচ্ছে, বইলাই বাকি ফেলছি আমি। সবাই খেতে কখন যায়। বলছো? আচ্ছা ঠিক আছে, ওকে জানতে পেরেছি, থ্যাংক ইউ। এবার আমি চলে যাব হচ্ছে তুই নুসরাতের যখন কাছে। বাইরে ছিলি। নুসরাত জাহান ফ্রম ব্রেকআউট জি রুম ম্যাম। 1। আমি আপনার কাছে জি জানতে ম্যাম। চাই যে আপনি কি একটা কমন রিসোর্সের এক্সাম্পল দিতে পারবেন? একটা প্রোডাক্টের নাম বলতে পারবেন এটা কমন রিসোর্স? ফিশ ইন দি ওশেন, দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কিভাবে কমন রিসোর্স হয়? ম্যাম আপনি ক্লাসে এক্সাম্পল দিছিলেন যে মানে আপনি কোন এনভায়রনমেন্টে থাকবেন না থাকবেন সেটা হচ্ছে আমরা আপনাকে ডিসাইড করে দিতে পারবো না। দ্যাটস ওয়াই হচ্ছে এনভায়রনমেন্টটা হবে কমন রিসোর্স। ক্লিয়ার হলো না। আচ্ছা আমি আরো একটু স্পেসিফিক বলি। ধরেন আমরা সমুদ্রে যখন যে লাইট হাউস দেখি না, এই লাইট হাউসটা কি কমন রিসোর্স না পাবলিক গুড? জি ম্যাম। লাইট হাউস চিনেন? ওই যে যেটা দিয়ে সমুদ্রের জাহাজগুলো পথ চলে। সো লাইট হাউস কি কমন রিসোর্স না পাবলিক গুড? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা সবার জন্য ওপেন করলাম। লাইট ম্যাম হাউস পাবলিক গুড, ম্যাম এটা পাবলিক পাবলিক গুডস, গুডস ম্যাম। এটা কি পাবলিক গুডস না কমন রিসোর্সেস? পাবলিক গুডস। পাবলিক গুডস ম্যাম। আচ্ছা ম্যাম কোন বলতে ম্যাম এটা বোঝাচ্ছে না সবাই যেটা ইউজ করতে পারবে সেটা না, তাহলে তো এটা তো সবাই ইউজ করতে পারবে। না, কমন মানে রিসোর্সেস ওইটা হচ্ছে না। রাইভাল ইন কনজাম্পশন বাট নন এক্সক্লুডেবল, বাট পাবলিক গুডস মানে হচ্ছে নন রাইভাল ইন কনজাম্পশন নন এক্সক্লুডেবল। সো জি লাইট ম্যাডাম, হাউস কি জি কমন রিসোর্সেস না পাবলিক গুডস? ম্যাম আমি তো একটু পুরাই কনফিউজ হয়ে পাবলিক গেলাম। ম্যাম পাবলিক আচ্ছা গুডসই তো যারা মনে পাবলিক হচ্ছে, গুডস কজ এটা বলেছেন তো তাদের সেটা ঠিক আছে। আমি বলি কেন লাইট হাউস পাবলিক গুডস। দেখেন লাইট হাউস হচ্ছে নন এক্সক্লুডেবল, আমি কাউকে এক্সক্লুড করি না। যারা যারা সমুদ্রপথে যাবে সবাই লাইট হাউস ইউজ করতে পারবে, বাট নন রাইভাল ইন কনজাম্পশন। এমন না যে আমার ইউজের কারণে নুসরাতের ইউজ কমে যাবে, নুসরাতের ইউজের কারণে ইয়াসিনের ইউজ কমে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা ম্যাডাম। মেইন আমি যে কনসেপ্টটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, এই কোন গুডস এর মধ্যে পড়ে এটা বোঝার জি জন্য ম্যাম। নিজের একটু আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। আন্ডারস্ট্যান্ডিংটা কি, যে প্রোডাক্টটা নিয়েছি না, যেমন আমি এখন আমার হাতে ওয়াচটা দেখতে পাচ্ছি, আমার এই ওয়াচটা কি? অবভিয়াসলি আমার ওয়াচটা হচ্ছে প্রাইভেট গুড। প্রাইভেট গুডস, জি ম্যাডাম। কারণ এটা আমার ওয়াচ, এটা আমি দিব না মাহিমকে, আমার ইচ্ছে আছে মাহিমকে দিব না। জি ম্যাডাম। আমার সে ক্ষমতা আছে, আমি যে কোনো কাউকে এক্সক্লুড করে ফেলতে পারবো টু ইউজ দিস ওয়ান। আবার ঠিক একই ভাবে ইটস রাইভাল ইন কনজাম্পশন। ইয়েস, অন্য কেউ ইউজ করে আমার স্মার্ট ওয়াচ চার্জ কমে যাবে, আমার ইউটিলিটি কমে যাবে, আমার হচ্ছে গিয়ে এটা থেকে আমি যে স্যাটিসফ্যাকশন পাচ্ছি এটা কমে যাবে। সো ইটস দ্যাটস ওয়াই ইটস আ রাইভাল ইন কনজাম্পশন, দিস ইজ আ প্রাইভেট গুড। বাট যদি আমি আমার বাসার সামনে স্ট্রিটটা চিন্তা করি, এটা পাবলিক গুড। কারণ আমি না কাউকে এক্সক্লুড করতে পারবো, না অন্য কারোর কনজাম্পশনের কারণে আমার কনজাম্পশন লেভেলও কমে আসবে, সবকিছুই ঠিক থাকবে। সো এটা কিন্তু আমার আবার তখন এটা পাবলিক গুডস এর ম্যাম মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে ম্যাম এনভায়রনমেন্ট এটা কি হবে? এটা এটা পাবলিক না হচ্ছে কম না, এটা কমন রিসোর্সেস।
জি ম্যাম। এটা কমন রিসোর্সেস, কারণ হচ্ছে কি এনভায়রনমেন্টের ক্ষেত্রে আবার এমন না যে অন্য ইউজারের কারণে আমার অ্যাভেলেবিলিটি কমছে না, আমার অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। অন্য কেউ এনভায়রনমেন্ট পলিউটেড করে দিলে আমার কিন্তু ক্লিন এনভায়রনমেন্ট পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। অন্য কেউ যদি বেশি বেশি এনভায়রনমেন্ট ইউজ করে আমি কিন্তু ওই ভালো এনভায়রনমেন্ট পাওয়ার প্রবণতা কমে যাচ্ছে। অন্য কেউ যদি হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট পলিউটেড করে যে ঝামেলাটা সৃষ্টি করে সেটাতে কিন্তু আমিও এফেক্টেড হচ্ছে, এভাবে আসে। তো আজকে তাহলে ক্লাস শেষে এখন হচ্ছে গিয়ে সবাই এটা নিয়ে একটু বাসায় বসে চিন্তা করবেন, চারপাশে বিভিন্ন রিসোর্স নিয়ে চিন্তা করবেন, গুডস গুলো নিয়ে চিন্তা করবেন। সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু এই চারটা ভাগেই আসবে, যে কোনটা পাবলিক গুডস এর মধ্যে পড়ে, কোনটা প্রাইভেট গুডস এর মধ্যে পড়ে, কোনটা কমন রিসোর্স হতে পারে, কোনটা আপনার ন্যাচারাল মনোপলিজের মধ্যে আসতে পারে, এগুলো নিয়ে আলোচনা করবেন। আপনি যে দিচ্ছেন মানে টিচিং, ওইটা তো পাবলিক গুডস। তাহলে আমি বুঝি না, আমি কি দিচ্ছি? ওই যে মানে আমাদের হচ্ছে নলেজ ম্যাম, আমি যদি knowledge, নলেজের public কথা goods, বলি, নলেজ শেয়ারের কথা বলি, ওই ক্ষেত্রে এটা হচ্ছে পাবলিক গুডস। বাট আমার ক্লাসটাকে যদি স্পেসিফিকলি বলেন, এটা কমন রিসোর্সেস। আমার ক্লাসটা স্পেসিফিকলি কমন রিসোর্সেস। দেখেন ক্লাসটায় কি হচ্ছে যে এক্সক্লুড করতে পারবো, মানে কেউ কাউকে এক্সক্লুড করতে পারবেন না, মানে আসলে মানে যারা রেজিস্ট্রেশন করছেন সবাই এই ক্লাসে, হ্যাঁ। কিন্তু দেখেন তো অন্য ইউজেস এর কারণে আপনার অ্যাভেলেবিলিটি কমে আসতেছে না। আপনি বলুন ম্যাডাম কিভাবে? ধরেন একজন সারাক্ষণ আমার সাথে কথা বলে যাচ্ছে অনলাইন ক্লাসে, তাহলে কি সেই পুরো টাইমটা আমার কাছ থেকে কনজিউম করে নিয়েছে না, বাকিরা কিন্তু নিতে পারলো না। তাহলে অন্যর কনজাম্পশন কিন্তু আর আপনার অ্যাভেলেবিলিটি ফর দ্য প্রোডাক্ট কমাই ফেলছে, এবং ওর কারণে যদি পুরো ক্লাস টাইমটা নষ্ট হয়, এটা কিন্তু সবাই এফেক্ট হবে, ও হবে, আপনিও হবেন, আমিও হব। এবার বুঝছেন? সো দিস ইজ কমন রিসোর্স। কিন্তু হ্যাঁ, আমি যদি একটা মোটিভেশনাল স্পিকার হইতাম, যে ধরেন রাস্তায় ধরে মোটিভেশন দিচ্ছি, তখন এটা পাবলিক গুডস হয়ে যেত। কারণ হচ্ছে ওইটা নন এক্সক্লুডেবল, আমার মতো এই যে ছাত্র শোনার ইচ্ছা হলে তুই শুনবে, না শোনার ইচ্ছা হলে নাই। সন্দীপ মাহেশ্বরী। ঠিক আছে, এইটা হচ্ছে কি দুইটার মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা আরেকটা জিনিস পড়বো, যেহেতু কমন রিসোর্সটা জেনে গেলাম, পাবলিক গুডসটা জেনে গেলাম, এরপরে যেটা আসবে হচ্ছে এক্সটার্নালিটি, যে অন্যর কাজে কেন আমি এফেক্টেড হব, এটাই একটা মেজার করার একটা টার্ম আছে, এটাকে আমরা বলি এক্সটার্নালিটি। আবারও আমরা একটা ভিডিও দেখবো, ভিডিও দেখে এক্সটার্নালিটি সম্পর্কে আইডিয়া নিব, এবং সেটার উপরে আমরা হচ্ছে গিয়ে আবার এরকম নিজেরাই আলাপ আলোচনা করে সেখান থেকে একটা প্রেজেন্টেশন দিব। আবারও বলছি, breakout room is important. Your activities in breakout room is important because I will adjust a class test mark from overall this. So just কথা বলে যদি একটা মার্ক না যায়, তাহলে সেটা আমার নেওয়া উচিত না আমার কাছ থেকে। তো সেটা নেওয়ার চেষ্টা করি। ম্যাম একটা ব্রেকআউট রুমটা কোশ্চেন কি ছিল। ম্যাম আপনার রেকর্ডিং এ আসে? মানে হ্যাঁ, ব্রেকআউট রুমে রেকর্ডিংটা কোন আসে। ব্রেকআউট রুম? হ্যাঁ, ব্রেকআউট রুমে আলাদা স্পেসিফিকলি ক্রিয়েট। আমরা যদি এটা ডাউনলোড করে নেই, তাহলে আমরা সব ওটা ব্রেকআউট ডাউনলোড রুমের করতে মানে হবে না, ক্লাস মেইন ওয়ার্ক দেখতে কথা হচ্ছে কি আমি শুধু আমার ক্লাস রেকর্ডিংটা শেয়ার করি, ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস গুলো তো শেয়ার করি না। ও ওকে ম্যাম। আলাদা ভাবে ফাইলটা, ওইটা আমার রিসোর্স, ওইটা আমার প্রাইভেট গুড, এখান থেকে আমি মার্ক দেব। ঠিক আছে ওকে ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি। এই যে আমরা তো মূলত ছোট থেকে একটা জিনিস জেনে আসছি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর যে অতিরিক্ত মাত্রার কার্বন নিঃসরণের ফলে যে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো বাংলাদেশ, আমরা ভারত, পুয়ার, এটা আফগানিস্তান কমন এইগুলো। রিসোর্সের কারণে হচ্ছে। ও না ম্যাম, এনভায়রনমেন্ট এই শেয়ার করছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণটা কি? এনভায়রনমেন্টের পলিউশন তো তাদের ওখানে হওয়ার কথা, বাট পলিউশনের যে ইফেক্টটা এখানে পড়ে গেল। তো আপনারা সায়েন্টিফিক্যালি খুব ভালোভাবে জানেন, ওরা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গ্লোবের নিচের দিকে, মানে এই যে, বা আরো যদি স্পেসিফিকলি বলি, আমরা সমুদ্র তীরবর্তী অঞ্চল, বদ্বীপ অঞ্চলগুলো জোয়ারের সময় ডুবে যায়, ভাটার সময় ভেসে ওঠে। ওদের এরিয়াগুলো তো হাইল্যান্ড, আমরা লো ল্যান্ডের দিকে থাকি। এবার বুঝছেন? সো যারা হাইল্যান্ডের দিকে থাকছে তারা পলিউশন করলে ওই উঁচু ভূমি বলে ওখানে পানিটা পৌঁছাচ্ছে না, বা টেম্পারেচারটা তোরা এফেক্ট পাচ্ছে, কিন্তু যে ন্যাচারাল ক্যালামিটিস গুলো লো ল্যান্ডে বেশি হয়, হাইল্যান্ডে কম হয়। ওই কারণে আমরা এফেক্টেড বেশি হচ্ছি, কিন্তু এটা ট্র্যাজেডি অফ কমন। মানে আমাদের বেশি এফেক্টটা করে এই যে পানিটা, তাছাড়া আমরা হ্যাঁ, লো ল্যান্ডের কারণে আমরা লো ল্যান্ডের দিকে আছি বলে, যেমন আমরা মালদ্বীপ, শ্রীলঙ্কা, আপনি প্যাসিফিকের যে ছোট ছোট আইল্যান্ড গুলো আছে, এরা এফেক্টেড হচ্ছে বিকজ আমরা লো ল্যান্ড এরিয়া বিলং করি। ঠিক আছে, এটা হচ্ছে রিজন। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ এক্সটার্নালিটি। আর আমি এই ধরুন উইদিন 10 or 15 মিনিটস এর মধ্যে আপনাদের ক্লাসে হচ্ছে গিয়ে
আর তাদের গ্রেডশিটটা আপলোড করে দেবো গুগল ক্লাসরুম এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দ্যাট ওই গ্রেডশিট আপলোড করার ফাইলের নিচে কমেন্ট করবেন। ওকে, ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।